নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই অসাধারণ আরেকটি জিওগ্রাফি ভিডিওতে। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটা, যেটা আমি সোলার সিস্টেম, কমপ্লিট সোলার সিস্টেমের উপর একটা ব্রিফ ওভারভিউর উপর একটা কনসেপচুয়াল ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লিজ ওইটা দেখো, তারপর সিরিয়াস মেনটেন করে এই নেক্সট ভিডিওটা দেখো। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর জিওগ্রাফির বলতে বলতে গেলে এটা এক ধরনের ফাউন্ডেশন। এই কনসেপ্টগুলো যদি আজকে একটু বুঝে নিতে পারো ঠিক মতো, তারপর আপকামিং যে বাকি কনসেপ্ট সেগুলো অনেকটাই তোমাকে হেল্প করবে বাকি জিনিসগুলোকে বোঝার জন্য। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। ঠিক আছে, দ্রাঘিমা রেখা, অক্ষাংশ রেখা। তাহলে আমরা এই জিনিসগুলোকে ভালো করে দেখব। টাইম জোন, টাইম কিভাবে আমরা মেজার করি, কিভাবে এক জায়গার টাইম আরেক জায়গার টাইম থেকে আলাদা থাকে। যেমন আমাদের যদি টাইম বলি 5.5 ঘন্টা এগিয়ে, যে জিএমটি টাইম থেকে, সেই এগুলো কি জিনিসগুলো কি সেগুলো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমার সাথে থাকো আর দেখা যাক কি করতে পারি আজকে। তাহলে আজকে আমাদের টপিক প্রথম যেখান থেকে শুরু হয় সেটা হলো যে শেপ অফ দ্য আর্থ। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট আসে যে আমাদের যে আর্থের আর্থের শেপটা কিরকম। অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে, তারা মনে করে যে গোল, সার্কেল, বৃত্তাকার, বাট নাথিং। এরকম আনসার সবসময় আসে না। বলতে এরকম আনসার যদি তোমার মাথায় যদি থাকে তাহলে কিন্তু ভুল। যদি ডাইরেক্ট বলো যে গোলক, ভুল। তাহলে আনসারটা কি হবে? এমসিকিউ আকারে যেহেতু আসে, তাহলে ডাইরেক্ট এমসিকিউ এর মধ্যে থাকবে শেপ অফ দ্য আর্থ ইজ জিওয়েড। এবার কথা হলো জিওয়েড মানে কি। এবার আমি একটা পিকচারের মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে পিকচারটা দেখো, এই যে পিকচারটা দেখো, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল শেপ অফ আওয়ার আর্থ। এবার দেখো, এটা কি গোল, এটা কি সার্কেল? অবভিয়াসলি নট। এটা শেপটা মানে একদম স্ট্রেঞ্জ একটা শেপ। এত কিছু জানার দরকার নেই। যদি পরীক্ষায় আসে যে আমাদের আর্থের শেপ কিরকম, তোমাকে জাস্ট একটা কথা লিখে দিতে হবে, দ্যাট ইজ টিক করবে জিওয়েড, যার অরবিটাল স্ফেরিক্যাল। ওকে, এটা দুইটা নাম আছে। এটা হয়তোবা তোমার অপশনে থাকবে জিওয়েড, আর নয়তোবা কি থাকবে, স্ফেরিক্যাল শেপ। ওকে, এই দুইটার মধ্যে একটা থাকবে। কেন? অর্থাৎ উপরের ও নিচের কিছুটা চাপা এবং মাঝখানের কেন্দ্রের দিকে কিছুটা ফুলা। তুমি যদি পিকচারটা দেখো, এই জায়গাটা কিন্তু এক্সপেনশন একটু বেশি। ঠিক আছে, আর উপরের দিকে এই যে পিকচারটা একটু ভালো করে দেখো, দেখো এই যে এখানে যে বললো জিওয়েড শেপটা আসলে কি, যার কেন্দ্রের দিকে কিছুটা ফোলা থাকবে, মানে মিডলের জায়গাটা একটু এক্সপ্যান্ড করা থাকবে আর উপরের জায়গাটা একটু চাপা থাকবে। ঠিক আছে, এত এক্সট্রা এক্সপ্লেনেশন করে লাভ নেই। যদি বলি যে ডাইরেক্ট আমরা, মানে মাথার মধ্যে এই বিভ্রান্তিটা রাখবে না যে আমাদের আর্থের যে শেপটা সেটা গোল। এটা একদমই না। আনসার আনসার হবে জিওয়েড অথবা স্ফেরিক্যাল শেপ। দুইটার মধ্যে অপশন যেটা থাকবে সেটাই তোমরা টিক করবে। বুঝা গেল? এবার প্রশ্ন হলো যে আমাদের যে আর্থ, আমি যেটা বললাম, এটার যে কেন্দ্রের জায়গাটা, এই যে মিডল জায়গাটা এত এক্সপ্যান্ড কেন আর উপরের জায়গাটা কম, মানে চ্যাপ্টা কেন? এটার উত্তরটা হলো এটা। এটার উত্তরটা হলো পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রপ্রেসারী বল, যেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা, তুমি একটা কলম নাও, এরকম একটা কলম নাও, তারপর এটার মধ্যে একটা সুতো বাঁধো। সুতো বেঁধে এবার এটার মধ্যে একটা ইয়ে দাও, তোমাকে কি বলে, একটা স্টোন বেঁধে দাও, মানে পাথরটা বেঁধে এবার এটাকে ঘোরাতে থাকো। ঘোরাতে থাকলে তুমি লক্ষ্য করবে যে মানে দড়িটা একদম টান টান হয়ে যাবে। এরকম মনে হবে যে মিডলের জায়গাটা মানে মানে এত পরিমাণ এটার মধ্যে চাপ, মানে প্রেসার পড়বে, মনে হবে যেন স্টোনটা ছিঁড়ে গিয়ে কোথায় পড়ে যায়। সো এই যে, যেহেতু আমাদের, আমরা সবাই জানি আমাদের আর্থ কি কন্টিনিউ নিজের অ্যাক্সেস, আমি কিন্তু রেভলিউশনের কথা বলছি না, মানে নিজের জায়গায় কিন্তু কন্টিনিউ ঘুরছে, তাই তো? এই ঘোরার ফলে কন্টিনিউ যখন ঘুরছে একটা বল, মানে পৃথিবীর যে আমাদের শেপটার উপর পড়ছে বা পৃথিবীর উপর পড়ছে, যার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে কেন্দ্রের জায়গাটা সেটা এক্সপ্যান্ডটা বেশি হয়েছে, কেন্দ্রের জায়গাটা ফুলা। এই যে, এই যে কন্টিনিউ ঘোরার পরে যে ফোর্সটা কাজ করছে, এটার নামই হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। আই হোপ জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা যদি আবার বলি কি, শেপ অফ দ্য আর্থ জিওয়েড অথবা স্ফেরিক্যাল শেপ, দুইটার মধ্যে যেটা অপশনে থাকবে সেটা দেবে। যদি বলে এটার কারণ কি, সেটা আনসার হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। বাংলাটা দেখলে দেখে নিতে পারো কেন্দ্র প্রসারী বল। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার, রাইট? চলো এবার আস্তে আস্তে আমরা ডিটেলে আরো ল্যাটিটিউড, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, কিভাবে টাইম তৈরি হচ্ছে, এক টাইম থেকে আরেকটা টাইম আলাদা কেন। ঠিক আছে, একটা মানে দেশের অনেকগুলো টাইম জোন থাকে অনেক সময়। ঠিক আছে, যেমন রাশিয়ার রাশিয়ার বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম টাইম কেন হয়, সেটা আজকের ভিডিওটার মধ্যে মানে বোঝানোর, এক্সপ্লেন করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো, তোমরাও জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বোঝা গেল। তারপর এবার একটু
পৃথিবীর ব্যাসার্ধ, পরিধি, এগুলো তো একটু ফ্যাকচুয়াল জিনিস, একটু মনে রাখতে হবে। যেমন নিরক্ষরেখা, নিরক্ষরেখার ব্যাসার্ধ, দাঁড়াও আমি একটা পিকচার দেখিয়ে দিই। দিস পিকচার, আচ্ছা এটাই দেখো, এই যে মিডলের যে লাইনটা দেখো, দ্যাট ওয়ান ইজ, এটাকে বলে ইংরেজিতে বলে ইকুয়েটার, বাংলায় বলে নিরক্ষরেখা। তাহলে কি বলা হচ্ছে যে বাংলা, সরি, যেখানে নিরক্ষরেখা ইকুয়েটারের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, অনুমানিক কত, অনুমানিক 6000 কিমি। আর যদি বলি পরিধি, পরিধি অনুমানিক 40,000 কিমি। এগুলো একটু ফ্যাকচুয়াল, একটু মনে রাখার চেষ্টা করবে। আর পোলার, পোলার বলতে যে মেরু, মেরু বলতে এই যে উপরের দিকের, এগুলোকে বলে পোল। ঠিক আছে, মনে রাখবে যে সাউথ পোল, নর্থ পোল। ঠিক আছে, কি বললো যে এবার যে মেরুর, মেরুর ব্যাসার্ধ যদি বলি আনুমানিক 6357। ঠিক আছে, আর যদি বলি পরিধি 40,000। মানে এগুলো অ্যাপ্রক্স, এত তো মনে রাখা সম্ভব নয়, জাস্ট একটু দেখে গেলে এমসিকিউ আকারেই তো আসে, একটু মনে থাকলে আমরা জাস্ট সঠিক টিক করব। দ্যাটস আওয়ার ইন্টেনশন, রাইট? আর যদি গড় বলি, গড় হলো 6371 কিমি, মানে আমাদের রেডিয়াসটা, ব্যাসার্ধটা, আর পরিধিটা যদি বলি 40,000 কিমি, সেম। তো বোঝা গেল, এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এবার আরেকটা জিনিস, এখানে একটা জিনিস রয়েছে, যেমন আবর্তন গতি। এখানে এই যে গ্রেটার দেন সাইনটার দ্বারা কি বোঝানো হয়েছে, বলছে যে আমাদের যে পৃথিবীর শেপটা তো আমরা এখন আলোচনা করলাম, পৃথিবী তার নিজের জায়গায় কন্টিনিউয়াসলি ঘুরছে, যেটাকে কি বলে, যেটাকে বলে আহ্নিক গতি, এটাকে আবার বলে আবর্তন গতি, ইংরেজিতে যেটাকে বলে রোটেশন। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এবার এই জায়গাটা বললো যে নিরক্ষ গতি, মেরু গতি, বলছে যে যেহেতু আমাদের আবর্তন আবর্তন গতিটা কন্টিনিউ, মানে আমাদের যে পৃথিবীটা নিজের অ্যাক্সেসে ঘুরছে, তো এবার কোন জায়গায় সব থেকে বেশি স্পিডে ঘুরছে, বলছে যে মানে মিডলের যে, দাঁড়াও আমি পিকচার, জিওগ্রাফি এমন একটা জিনিস, শুধু পিকচারটার উপর বেশি রিলাই করতে হয়, যত ভিজুয়াল করতে পারবে তত তাড়াতাড়ি জিনিসটা বুঝতে সুবিধা হবে। এবার যদি ছবিটা দেখো, বলছে যে এই যে মিডলের জায়গাটা, এটাই তো ইকুয়েটার, ইকুয়েটার, ঠিক আছে, যেটাকে কি বললো বাংলায় নিরক্ষরেখা, নিরক্ষ। ঠিক আছে, বলছে যে এই জায়গাটার মধ্যে যে স্পিডটা সব থেকে বেশি, আর উপরের জায়গাগুলোর মধ্যে স্পিডটা সব থেকে কম। এটাই এখানে বলা হয়েছে যে আবর্তন গতিটা ইকুয়েটারাল স্পিড, মানে নিরক্ষর, নিরক্ষর যে রেখাগুলো, নিরক্ষর যে জায়গাটা, ওই জায়গাটাতে গতিটা বেশি, আর উপরের যে পোলগুলোতে সেগুলোতে কম। ঠিক আছে, তারপর আরেকটা কি বললো, এটা তো স্বাভাবিক ব্যাপার যে নিরক্ষরেখার ব্যাসার্ধটা বড়, আর যে মেরুর যে পোলের উপরের দিকের যে এটার ব্যাসার্ধটা কম। বুঝা গেল? পরিধিও সেম, ইকুয়েটরের পরিধিটা বেশি, মানে নিরক্ষরেখার পরিধিটা, সাইডের যে পরিধিটা বেশি, আর মেরুর পরিধিটা কম। এটা তো একটু ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যায়। আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার, রাইট? এবার আরেকটা এক্সট্রা, এক্সট্রা না, আমাদের এটারই পার্ট, এগুলো থেকে অনেক সময় পরীক্ষায় আসে, সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার সূর্য ও চাঁদের দূরত্ব অনুযায়ী কয়েকটা নাম, কয়েকটা জিনিস পরীক্ষায় প্রায় সময় আসে। যেমন প্রথম হলো গিয়ে সূর্যের অপসূর ও অনুসূর, এটা কি? সূর্যের পেরিহেলিয়ান, সূর্যের ক্ষেত্রে বলে পেরিহেলিয়ান, এপিহেলিয়ান। সেম জিনিসটা চাঁদের ক্ষেত্রে হয়। আমি একটা পিকচার দেখাবো, তারপর জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও আমি পিকচারটা দেখাচ্ছি। দাঁড়াও, এটা না, এই পিকচারটা দেখো। এবার দেখো, অন্য গ্রহের কথা আমি আনছি না, আমরা আমরা কি এর আগে যে ভিডিওটাতে সোলার সিস্টেম কিন্তু একটু ভালো করে আলোচনা করছে, এটার মধ্যে 8টা গ্রহ আছে, মনে আছে তো? না মনে থাকলে আবার গিয়ে দেখো ভিডিওটা, তারপর এখানে আসো, ঠিক আছে? তো যেহেতু আমরা আর্থকে পড়ছি ভালো করে, তো আমরা আর্থ কি, এই তো আমাদের সোলার সিস্টেমের কেন্দ্রে আছে সূর্য, তারপরে আছে তোমাদের বুধ, শুক্র, 3 নম্বরে আছে পৃথিবী, তাই তো? এবার আমরা কি, আমরা একটা জিনিস জানি যে পৃথিবী তার নিজের জায়গায়ও ঘুরছে, আবার সঙ্গে কিন্তু সূর্যের চারদিকে এভাবে ঘুরছে, তাই তো? এভাবে 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 ঘুরছে তো। এবার এবার একটা জিনিস বুঝতে হবে, আমাদের সূর্য কিন্তু একদম কেন্দ্রে নেই। এমন ভাববে না যে একদম সূর্যটা একদম মিডলে আছে, একদম বৃত্তাকার পথে এভাবে ঘুরছে। সূর্যটা এরকম একটা জায়গায় আছে, আর পৃথিবীর সার্কেলটা কিছুটা এরকম। মানে একটা সময় দেখো, এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, একটা জায়গায় আসলে পৃথিবী এবং সূর্যের দূরত্বটা খুব কাছাকাছি চলে আসে, আবার এই জায়গাটাতে গেলে পৃথিবীর দূরত্বটা খুব দূরে চলে যায়। এই যে পজিশনটা, দূরে দূরে আসা, কাছে আসা, এটা তো বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়, তাই তো? যখন রেভলিউশনটা হচ্ছে সেই সময়ে। তো বলছে যে যখন পৃথিবী তার সূর্যের একদম, এবার এবার আমরা আশা করি এই জিনিসটা বুঝে গেছে, আবার আমরা পিডিএফটা থেকে জিনিসটাকে নামগুলোকে বোঝার চেষ্টা করি। বলছে যে কক্ষপথে ঘূর্ণনের সময় পৃথিবী যখন সূর্যের সব থেকে কাছে অবস্থান করে, তখন তাকে বলে পেরিহেলিয়ান। এই দেখো আবার বলছি, পিকচারটা আবার খুলছি, সরি এটা না, এটা সব থেকে কাছে, তাহলে এই যে পজিশনটা, এই সময়টাকে বলে পেরিহেলিয়ান। আর যখন পৃথিবী এবং সূর্যের দূরত্বটা অনেক দূরে চলে যায়, তখন এটাকে কি বলে, তখন এটাকে বলে, দেখো, তখন এটাকে বলে, দাঁড়াও দাঁড়াও, এপিহেলিয়ান বলে। যে আচ্ছা, এখানে লেখা নেই,
আচ্ছা আচ্ছা, সরি ভুল হয়েছে, এই যে এপিহিলিয়ান। তাহলে এই যে পেরিহিলিয়ান আর হলো এপিহিলিয়ান। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এবার ডেটও কিন্তু দেওয়া আছে, এমন না যে এটা কাল্পনিক, এটা তো একদম রিয়েল ফ্যাক্ট, এটা কিন্তু হিস্ট্রি না। সবকিছু মানে প্রপার, মানে কি, এটা সাইন্টিফিক, কিন্তু এগুলোর এক্সপ্লেনেশন আছে, তাই তো। এবার দেখো টাইমও পরীক্ষায় আসতে পারে যে কবে পেরিহিলিয়ান দেখা যায়। পেরিহিলিয়ান বলতে পৃথিবী আর সূর্যের দূরত্ব সব থেকে কাছে কবে থাকে, আর ওই যে সময়টাকে কি বলে। তাহলে আনসার কি হবে? অনুসুর, মানে আমি বাংলাটা একটু অসুবিধা আছে, তোমরা দেখে নিতে পারো ইংরেজিতে সেটাকে কি বলে, পেরিহেলিয়ান। আর এটা কবে দেখা যায়? 3rd জানুয়ারি। তাহলে একটা জিনিস বুঝে নেবে, যখন জিওগ্রাফি পড়বে তখন চোখের সামনে সবকিছু হচ্ছে, তোমরা দেখবে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে। যদি বলে যে পৃথিবী এবং তোমার সূর্যের সব থেকে ডিস্টেন্সটা সব থেকে কাছে কখন চলে আসে, দ্যাট ইজ 3rd জানুয়ারি। ঠিক আছে। আর এটাকে কি বলে? পেরিহিলিয়ান। আর পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন সব থেকে বেশি দূরে থাকে তখন এটাকে বলে এপিহিলিয়ান। আর এটা কবে দেখা যায়? 4ঠা জুলাই। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এখানে ডিস্টেন্স গুলোও দেওয়া আছে, দেখে নিলে দেখেও নিতে পারো। ঠিক আছে। আই হোপ এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমরা কি পড়লাম? সূর্য এবং পৃথিবীর পজিশন অনুযায়ী দুইটা নাম আছে, একটা হলো পেরিহিলিয়ান আর একটা এপিহিলিয়ান। কখন পেরিহিলিয়ান হয় এটাও, পেরিহিলিয়ান জিনিসটা কি সেটাও বুঝেছি। আর এক্সাক্ট কোন ডেটে পেরিহিলিয়ান এপিহিলিয়ান হয় সেটাও আমরা বুঝে নিয়েছি। এবার সেম কনসেপ্টটা যেহেতু এটার সাথে রিলেটেড, আরেকটা জিনিস আছে, আমি আর পিকচার লাগাতে পারিনি অ্যাকচুয়ালি, মানে গুগল থেকে আমি ডাইরেক্ট ফটোগুলো ইউজ করছি। সো এখানে আর মানে ভালো পিকচার পাইনি, আমি বলছি যে এটা সেম জিনিসই একটা পিকচার দিয়ে বোঝানো যাবে। এবার চাঁদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, বুঝতে পারছো? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে আমাদের পৃথিবীর একমাত্র যে উপগ্রহ আছে সেটা হলো চাঁদ। এবার চাঁদও সেম, আমরা কি পড়েছিলাম, ধরো এই পিকচারটা দেখায়, এই যে পিকচারটা, এটার মধ্যে একটু সংশোধন। এবার এবার তো আমরা চাঁদের পার্সপেক্টিভে পড়ছি, আমরা জানি যে আমাদের তো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এবার চাঁদ কিন্তু পৃথিবীর চারদিকে এভাবে ঘুরছে, ঠিক আছে। এবার এই পিকচারটা ব্যবহার করছি, এটা মাথায় রেখে লাভ নেই, বাট কনসেপ্টটা সেম, সেই জন্য আমি এই পিকচারটাই আবার ব্যবহার করছি। সো এই যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এবার চাঁদেরও কিন্তু নিজস্ব একটা কক্ষপথে পৃথিবীকে কন্টিনিউ এভাবে মানে ঘুরছে, ঘুরছে তো। এবার সেম কেসটা এরকম যে, এই যে আমি এখন পিকচারটা দিচ্ছি সেম ভাবে চাঁদের যে কক্ষপথ আছে সেটাও কিন্তু কমপ্লিট সার্কেল না, ঠিক আছে। মানে পৃথিবীও কিন্তু চাঁদ চাঁদ যেভাবে ঘুরছে এটার একদম কেন্দ্রে অবস্থিত নয়। একটা সময় দেখা যায় যে চাঁদ আর পৃথিবীর দূরত্ব খুব কাছে চলে আসে, একটা সময় দেখা যায় চাঁদ ও পৃথিবীর দূরত্ব খুব দূরে চলে যায়। সেম ভাবে সেম কনসেপ্ট, শুধু চাঁদ আর পৃথিবী, চাঁদ আর সূর্য। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এবার এগুলোর নামগুলো কি, এগুলো একটু মনে রাখতে হবে তো। এবার চাঁদ, চাঁদ যখন দেখো, চাঁদের কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সব থেকে কাছে থাকে তখন তাকে বলে পেরেগি। কনসেপ্টগুলো ক্লিয়ার? এই সময় আকাশে চাঁদের তুলনামূলক বড় দেখায়, এটা তো স্বাভাবিক কথা। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন পৃথিবী চাঁদের খুব কাছে চলে আসে তখন তো অবভিয়াসলি তুমি যদি পৃথিবী থেকে চাঁদকে দেখো এটা একটু বড় দেখাবে, তাই তো। আর টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, পেরেগি। ঠিক আছে। সত্যি কথা বলতে আমি যে সোর্স থেকে পড়াশোনা করছি বা করি বেশিরভাগ ওটি ইংলিশ, টেক্সটগুলো সব ইংলিশ, সো এগুলো ট্রান্সলেট করেছি। এখানে বাংলাগুলোতে ছোটখাটো কিছু ভুল হতে পারে, কিন্তু না, এত ভুল নেই, আমি দেখেছি তারপর ভিডিওটা করছি। তারপরে ইংলিশগুলো টার্মগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। সো কি বললাম, যে চাঁদ আর পৃথিবীর যে দূরত্ব যখন সব থেকে কাছে থাকে তখন সেটাকে কি বলে? পেরেগি। আর কেন চাঁদটা ওই সময় এত বড় দেখায় এটা তো আমরা বুঝতেই পারছি, যেহেতু মানে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে, দ্যাটস ইট। এবার দূরে কখন যায়? দূরে যখন যায় তখন এটাকে কি বলে? চাঁদের কক্ষপথে চাঁদ যখন পৃথিবী থেকে সব থেকে দূরে থাকে তাকে অ্যাপোগি, ঠিক আছে। আর এই সময় চাঁদটা দেখতেও একটু ছোট লাগে। তাহলে দেখো সেম কনসেপ্ট, দুইটা দুইটা নাম। আবার দেখো সূর্য, এবং এবার দেখো যে হাইলাইটের সাথে জিনিসটা মানে মিলেছে কিনা। সূর্য এবং চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য এবং চাঁদের যখন আমরা পৃথিবী ও সূর্যের সাথে তুলনা করি সেখানে পেরিহিলিয়ান এপিহিলিয়ান, আর চাঁদ আর পৃথিবী যখন তুলনা করি তখন সেটা হলো কি? অ্যাপোগি আর হলো পেরেগি। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এর থেকে ইজি এক্সপ্লেনেশন করা আমার দ্বারা সম্ভব নয়। আর কোথাও যদি ভুল না বলতে তোমার মতে বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা নিজে থেকে আরো একটু এফোর্ট দাও, আরো অনেক সোর্স আছে সেটাও দেখতে পারো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? চলো এবার দেখো আমরা কি পড়লাম। প্রথম পড়লাম পৃথিবীর শেপগুলো, তাদের যে সার্কামফারেন্স, রেডিয়াস, এগুলো পড়লাম। তারপর কোন জায়গায় যে আবর্তন গতিটা মিন্স রোটেশনটা কোন
মানে আর্থের কোন জায়গাতে বেশি কোন জায়গাতে কম তুলনামূলক। কারণ দেখো, পরীক্ষার মধ্যে যে পরিমাণ প্রশ্ন আসছে, ইনসাইট ভালো করে যদি ডিপলি না পড়ি, আমার মনে হয় না যে শুধু এমসিকিউ পড়ে পরীক্ষা পাস করা ইজি হবে। দ্যাট উড বি ভেরি ভেরি টাফ। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্রপার ইনসাইট ডিপ, মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে বিল্ড করতে হবে। এবার যে এই যে জিনিসগুলো, সেগুলো যদি যখন বুঝো যে ওই সময় ওই একটা নির্দিষ্ট সময় চাঁদকে বড় দেখায় কেন, সূর্যকে বড় দেখায় কেন, তখন এই জিনিসটি যখন তুমি বুঝবে, পিকচারটা রিলেট করবে, অটোমেটিকলি তুমি যদি জিনিসটা মেমোরাইজ করার কি দরকার, সবকিছু তো মেমোরাইজ করার দরকার নেই, কিছু তো কনসেপ্টও বিল্ড করতে হবে, তাই তো? চলো এবার আরেকটু পড়ি, আরো পড়তে হবে প্রচুর। আজকের ভিডিওটা ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকের ভিডিওটা যেমন রোটেশন, ইনক্লাইনেশন, এগুলো যখন বুঝে নেবে, টাইম জোন, এগুলো যখন বুঝে নেবে, এগুলো তোমাকে অনেক অনেক হেল্প করবে যখন আমরা নেক্সট কি পড়বো। যেমন তোমার ট্রেড উইন, তোমার অনেকগুলো জিনিস আছে, অনেক জিওগ্রাফির অনেক টাফ টাফ জিনিস আছে যেগুলো একটার পর একটা বিল্ড করতে হবে। সো এই জিনিসটা না বুঝে আরেকটাতে এগোবে না। হতেই পারে যে আমার এক্সপ্লেনেশন ভালো না, বা আমি এত সুন্দর করে দেখাতে পারছি না, কারণ একটা ল্যাপটপের মধ্যে এগুলো একদম ভালো করে ভিজুয়াল দিয়ে দেখানো খুবই টাফ। সো তোমরা যে কনসেপ্টটা আমি দিচ্ছি, সেটাকে যে জায়গাটা বুঝতে পারছো না, তোমরা অন্য একটা সোর্স থেকে দেখে জিনিসটা বুঝে তারপর নেক্সট স্টেপে এগোবে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এবার ৩ নাম্বার যেটা পড়বো আমরা, পৃথিবীর অক্ষের হেলান অবস্থান, ইনক্লাইনেশন অফ দ্য আর্থ অ্যাক্সিস। আচ্ছা, পৃথিবী তার নিজ অক্ষের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, আর পৃথিবী তার কক্ষতলের সাথে অরবিটাল প্লেনের সাথে 66.5 ডিগ্রি হেলে আছে। আবার ইনক্লাইন অ্যাকশন এগুলো কি, ইনক্লাইন অ্যাক্সেস এগুলো কি, দাঁড়াও আমি দেখি কোন পিকচারটা জানি অ্যাড করেছিলাম, এটা। এই দেখো, এই যে, এবার যদি দেখি এটা, এবার বলছে পৃথিবী তার যে অ্যাক্সিয়াল ইনক্লিনেশন, পৃথিবী তার নিজ অক্ষের সাথে কত ডিগ্রি কোণে, এটা একটু মনে রাখার চেষ্টা করবো, তারপর আমি পিকচার দেখিয়ে বলে বলে দিচ্ছি। এই যে এটা, আরে কোথায় গেল, দিস ওয়ান, এই যে এটা, এটাই বলছে এটা হলো অ্যাক্সেসটা, মেইন অ্যাক্সেসটা। এমন ভাববে না যে পৃথিবী একদম স্ট্রেট একটা অ্যাক্সেস আছে মিডলে, এবং এর খুব স্মুথলি এটা এইভাবে একদম সোজা হয়ে ঘুরছে, না একদম এরকম ভাববে না। পৃথিবী কিন্তু বাঁকা আছে, এরকম এরকম বাঁকা ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। জিনিসটা বোঝার চেষ্টা করো। এভাবে 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 না, কিন্তু যদি ভাবো যে এভাবে, তাহলে কিন্তু অনেক কিছু তোমার বুঝতে কমপ্লেক্সিটি তৈরি হবে। সো এটাই আমাদের একটা পার্ট যে দিয়ে দিল, পৃথিবী তার নিজ অক্ষের, অক্ষের সাথে কতটুকু, এই যে অক্ষের সাথে কতটুকু, 33.5 ডিগ্রি। আর যদি বলি যে পৃথিবী তার কক্ষতলে অরবিটাল প্লেন, অরবিটাল প্লেন মিনস এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দুইটা কোণ আছে এখানে, আমরা এখন পড়লাম যে উপরের যেটা, যেমন এক্সেল ইনক্লাইনেশনের মধ্যে যেটা আছে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, আর যদি বলি অরবিটাল প্লেনের সাথে 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এই জিনিসটা একটু কনসেপচুয়াল, আর পিকচার তো দেখিয়ে দিয়েছে, আই হোপ এমন না যে পুরো মেমোরাইজ করছো, ঠিক আছে? বুঝেই তো করছো, তাই তো? এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট, এবার আমরা একটু ডিটেইলি পড়বো, হ্যাঁ। কোনটা পড়বো? রোটেশন অ্যান্ড রেভলিউশন। তোমরা যদি এই দুইটা টার্মের সাথে মানে পরিচিতি না হয়ে থাকো, আগের ভিডিওটা দেখে নিতে পারো, বা এখনো আমি খুব ভালো করে এক্সপ্লেন করবো এখন। আর আমি এতটুকু এক্সপেকটেশন করতেই পারি তোমাদের উপর, যেহেতু এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম, মানে টেটের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে আমরা দিতে যাচ্ছি। এমন তো না যে একদম জিরো, মাথার মধ্যে জিরো নিয়ে এসেছি। আমি এতটুকু মাথায় রাখছি যে হয়তোবা তোমাদের মধ্যে এগুলো কনসেপ্টগুলো আছে, কিন্তু বাট এগুলোকে কিভাবে আরেকটু রিভাইজ করছো, বা এই ভিডিওটা থেকে রিভাইজ করছো, বা যাদের একদম নেই তারা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করছো। সো এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো, কাজে লাগবে। এবার রোটেশন আর রেভলিউশনটা জিনিসটা কি, আমি জানি অনেকে জানো, তারপর আমি আবার বলে দিচ্ছি যে এই যে আগের কোন পিকচারটা, এটাই। পৃথিবী যে যখন নিজের জায়গায় ঘুরে, বাংলাটা বলছি, পৃথিবী যখন নিজের জায়গায় ঘুরে তখন এটাকে কি বলে? আবর্তন গতি। আর ইংরেজিতে সেটাকে কি বলে? রোটেশন। মনে থাকবে। আর সঙ্গে সঙ্গে তো নিজের কক্ষপথে ঘুরছে, সেটাকে কি বলে? বার্ষিক গতি বলে। আবার এটাকে ইংরেজিতে কি বলে? রেভলিউশন। আই হোপ জিনিসটা ক্লিয়ার। তাহলে আচ্ছা, বাংলা এটাকে পরিক্রমণ গতিও বলে। তো বাংলা টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। সো রোটেশন নিজের জায়গায় ঘোরা, রেভলিউশন সূর্যের চারদিকে ঘোরা। জিনিসটা বোঝা গেল? এবার এগুলোর ইন ডিটেল আমরা এখন পড়বো, ইন ডিটেল। বোঝা গেল? দেখো, প্রথম পর্ব আমরা রোটেশন অফ আর্থ, আবর্তন গতি, মানে নিজের জায়গায় ঘোরার যে প্রসেসটা, এটার মধ্যে কি কি জিনিস আমরা মনে রাখতে হবে, কি কি জিনিস আমাদের বুঝতে হবে, সেটা পড়বো। তাহলে আবর্তন গতি, পৃথিবী তার নিজ অক্ষের পশ্চিম থেকে পূর্ব দিকে, মনে আছে? আগের ভিডিওটা না দেখলে প্লিজ ওই ভিডিওটা দেখো। আমি বললাম যে এইভাবে, যদি আমরা ডাইরেকশনটা দেখি, ডাইরেকশনটা কি? এদিকে তো ওয়েস্ট আছে, এদিকে ওয়েস্ট, আর এদিকে হলো ইস্ট।
তাই তো? লেখা কম্পিউটারে লেখা খুবই টাফ। ঠিক আছে? তাহলে ওয়েস্ট আর ইস্ট, তাহলে আপনার পৃথিবী এইভাবে ঘুরছে, এদিক থেকে এদিকে ঘুরছে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবে। আমাদের যে সৌরজগতের 8টা গ্রহ আছে, 8টা গ্রহের মধ্যে 2টা গ্রহ আছে যেগুলো উল্টো ঘুরে। ঠিক আছে? মানে ক্লকওয়াইজ ঘুরে। কি বলছি, যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঘুরে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। 2টা গ্রহ শুধু আছে, আর বাকি যে গ্রহগুলো আছে সবগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এবার আমি এটা বলবো না। যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে কোন 2টা গ্রহ যে উল্টো ঘুরে, মানে বাকি গ্রহগুলো তো কি ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঘুরছে, তাই সরি ভুল বলছি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তো, আর 2টা গ্রহ উল্টা ঘুরছে, মানে ক্লকওয়াইজ যেভাবে ঘুরছে সেভাবে ঘুরছে। সেগুলোর নাম একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার, কিভাবে ঘুরছে দেখো। এবার আরেকটা জিনিস আমি বলি, যদি তোমার মাথার মধ্যে যদি এই জিনিসটা থাকে, আরে এটা আবার মনে রাখার কি আছে, মনে রেখে দেবো কোনো মতো কষ্ট মষ্ট, যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে মেমোরাইজ করবে। মেমোরাইজ করে নিজের ক্ষতি হবে। বলো তো কেন নিজের ক্ষতি হবে? যখন আমরা টাইম জোন পড়বো, টাইম জোন যখন পড়বো তখন বুঝবে যে কেন ইম্পর্টেন্ট, যে আমাদের এগুলো বুঝে পড়তে হবে, নাকি মুখস্থ। মুখস্থ করে কি হবে? মুখস্থ করে কোনো লাভ নেই। আজকে কালকে 3 দিনের দিন ভুলে যাবে। দ্যাটস ওয়াই কনসেপ্টটাকে বিল্ড করার চেষ্টা করবে। দেখো, যেহেতু সূর্য একদম কেন্দ্রে আছে, এবার এর চারদিকে কে ঘুরছে? পৃথিবী। এবার উল্টো ঘুরলে দেখা যাবে যে এদিকের ওয়েস্টের দেশগুলোতে আগে সূর্যোদয় হচ্ছে, এগুলোতে পরে সূর্যোদয় হচ্ছে। তাহলে ঘূর্ণনগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে, যেগুলো পরে তোমরা বুঝতে পারবে। এগুলোকে আগে মনে রাখবে যে কোন গ্রহগুলো। আর যেহেতু আমরা পৃথিবীতে আছি, পৃথিবীটা তো অবশ্যই মনে রাখতে হবে যে পৃথিবী কোন দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা ঠিক আছে, এগোই। এই ছোট জায়গাতে এত কিছু এক্সপ্লেন করে লাভ নেই, যতটুকু পড়াচ্ছি এতটুকু মনে রাখার চেষ্টা করো। তাহলে পৃথিবী তার নিজ অক্ষের পশ্চিম থেকে পূর্ব দিকে মানে রোটেশন হচ্ছে, আবর্তন গতি হচ্ছে। একবার সম্পূর্ণ আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটা আমরা মোটামুটি 24 ঘন্টায় ধরি। তাহলে বোঝা গেল তো? আমরা তো জানি একদিন, মানে যদি এই জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে পৃথিবী তার নিজের জায়গাতে সম্পূর্ণ একবার ঘূর্ণন করতে কতটুকু সময় নেই? মোটামুটি 24 ঘন্টা। সেই কারণে তো আমরা একদিন ইকুয়াল টু 24 ঘন্টা লিখি, তাই তো? বোঝা গেল? আবর্তন গতি সেম জিনিসগুলো আবার লিখে দিয়েছে, যে আবর্তন গতি কোথায় বেশি? এই যে মিডলের, যেখানে ইকুয়েটার নিরক্ষরেখা সেখানে বেশি, আর সব থেকে কম আছে উপরের দিকে পোলের দিকে। পৃথিবীর এই আবর্তন গতির কারণে দিন এবং রাত হয়। তাহলে পরীক্ষায় আসতেই পারে কোনটার জন্য, যদি মিসম্যাচ করেই দিতে পারে, আবর্তন গতি নাকি পরিক্রমণ গতি, মানে রোটেশন নাকি রেভলিউশন। তাহলে মনে রাখবে যে রোটেশনের কারণে আমাদের পৃথিবীর দিন রাত্রিটা হচ্ছে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? আই ডোন্ট থিঙ্ক দেয়ার কুড বি মোর ইজি এক্সপ্লেনেশন দেন দিস। তারপরও কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, কেউই পারফেক্ট না, নাও বুঝতে পারো, অন্য সোর্স থেকে দেখে নিতে পারো, বাট জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে আমরা এখন কি পড়লাম? পৃথিবীর রোটেশনটা। ঠিক আছে? রোটেশনটা এটা। এবার পড়বো আমরা নেক্সট, যেটা পরিক্রমণ, যেটাকে বলে রেভলিউশন, যেখানে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরবো, সেটার ফলে কি কি হয় আর টাইম পিরিয়ড, এগুলো পড়বো। এবার দেখো, পৃথিবীর উপবৃত্তাকার, দেখো আরেকটা কনসেপ্ট। আমরা বলি না পৃথিবী একটা সার্কুলার মোশন, সার্কুলার একটা লাইনের মধ্যে ঘুরছে, বা সার্কেল পরীক্ষায় আসতেই পারে। মানে ভুল করার জন্য একদম ইজি। মনে রাখবে এই টার্মগুলো, মনে রাখবে পৃথিবীর যে কক্ষপথরা, মানে দাঁড়াও, পিকচারটা কোথায় গেল? এই যে গ্রহটা, সরি, এই যে লাইনটা, এটাই তো কক্ষপথ। এটা কিন্তু সার্কেল না, এটার প্রপার নাম রয়েছে। প্রপার নাম কি? সেটা হলো, এই কোথায় হলো, এই যে উপবৃত্তাকার কক্ষপথ, ইংরেজিতে বলে ইলিপ্টিক্যাল অরবিট। এই অরবিটে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। বোঝা গেল? ক্লিয়ার তো? এগুলো মনে রাখবে। তারপর এবার যে ঘুরছে, ঘুরতে কতটুক, মানে সূর্যকে পুরো পৃথিবী একবার তার কক্ষপথে ঘুরতে কতক্ষণ সময় নিচ্ছে? সময়টা হলো 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 9 সেকেন্ড। এগুলো এই জায়গাতে একটু লড়চড় হয়, বা অ্যাপ্রক্স ভ্যালু তো এগুলো। তো কিন্তু আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করবে, সবসময় আমরা মনে করি যে 1 বছর 365 দিন, তাহলে এই যে বাকিগুলো কি চলে যায়, এগুলো বাদ, এগুলো কি আমরা ধরি না? অবশ্যই ধরি। যেখানে এই কনসেপ্টটা নেই, তারপর আমি বলে দিচ্ছি। তুমি একটা জিনিস মনে রাখবে, আমরা যে ফেব্রুয়ারি মাস কয় দিনে যায়? ক্যালেন্ডার গিয়ে দেখবে সবসময় 28, কিন্তু প্রতি 4 বছর অন্তর একবার দেখা যাবে ফেব্রুয়ারি মাস 29 দিনে যায়। তাহলে কথা হলো যে এই 29 দিনটা কেন করা হয় 4 বছর অন্তর? এবার যদি 4 6 24, তাহলে যদি দেখো 6 ঘন্টা প্রতি 4 বছরের, মানে একসাথে একটা কাউন্ট করা হয়,
ক্যালকুলেট করা হয় যে 6 ঘন্টা যেটা আমরা বাদ দিয়ে দিই সেটাকে 4 বার মানে 4 বছরেরটা একসাথে করে টোটাল হয় 24 ঘন্টা, মোটামুটি একদিনের সমান হয়ে যায়। তাহলে এই এক্সট্রা টাইমটাকে কি করি আমরা প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে অ্যাড করে দিই একদিন, যার কারণে আমরা ওই দিনটাকে লিপ ইয়ার বলে ধরি। আই হোপ জিনিসটা ক্লিয়ার, যে এখানে লেখা নেই তারপর আমি বলে দিলাম। তাহলে এগুলো বোঝা গেল। রেভলিউশনটা কি, পরিক্রমণ গতি, উপবৃত্তাকার পথে ঘুরছে, সময় কতক্ষণ লাগছে, এক্সট্রা টাইমটা কোথায় ক্যালকুলেট করছে সেটাও আমরা বুঝে নিলাম, তাই তো। এবার আমরা পড়বো যে পৃথিবীর কক্ষপথ, অরবিটাল স্পিড। এবার দেখো পৃথিবী যে ঘুরছে এটারও তো একটা স্পিড আছে, কতটুক স্পিডে পৃথিবী ঘুরছে। পৃথিবী তার কক্ষপথে 29.8 মানে 29.8 কিলোমিটার/সেকেন্ডে। তুমি ভাবতে পারছো, ইমাজিন করতে পারছো স্পিডটা, মানে প্রায় কত, এক সেকেন্ডে 29 কিলোমিটার। তুমি কি মানে এটা তো কল্পনা করাও মানে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটাই সত্যি। তারপর কি, সৌরজগতের বুধ গ্রহের কক্ষপথীয় গতি সব থেকে বেশি, আর নেপচুনের, এটা তো আমরা আগের ভিডিওতে একদম ডিটেল আলোচনা করে দিয়েছি। সূর্যের সব থেকে কাছের গ্রহ কি ছিল, মার্কারি, বুধ। আর বুধের পরিক্রমণ গতি সব থেকে তাড়াতাড়ি হয়, মানে খুব তাড়াতাড়ি পৃথিবীকে রিভলভ করে নেই, ঠিক আছে, রেভলিউশনটা কমপ্লিট হয়ে যায়। আর সব থেকে দেরি হয় কার, সূর্য থেকে যার দূরত্ব সব থেকে বেশি সেটা কে, সেটা হলো তোমার নেপচুন। তার রেভলিউশন টাইমটা, পরিক্রমণ গতি সব থেকে বেশি। এর থেকে ইজি এক্সপ্লেনেশন আমার দ্বারা সম্ভব না, তারপরে যদি প্রবলেম থাকে তোমরা অন্য সোর্স দেখে নিতে পারো। তারপর আমরা এগোচ্ছি। এবার ফলাফল, যেমন আমরা আবর্তন গতির ফলে কি দেখি, দিন আর রাত হচ্ছে, তাই তো। এবার হলো গিয়ে পরিক্রমণ গতির ফলে কি হচ্ছে, মানে পরিক্রমণ গতির ফলে ঋতুটা পরিবর্তন হচ্ছে, সিজন হচ্ছে। পিকচারটা আবার দেখি, ঠিক আছে, কোথায় গেল এই পিকচারটা। নিজের জায়গায় যখন ঘুরছে, এই দেখো নিজের জায়গায় এভাবে এভাবে ঘুরছি, তাহলে যে জায়গাটা সূর্যের কাছে আছে, সূর্যের সানলাইট পড়বে, ওই জায়গাতে দিন থাকবে, আর এই বাকি জায়গাটা অন্ধকার, রাত। তাহলে নিজের জায়গায় যখন ঘুরি, আবর্তন গতি যেটাকে ইংরেজিতে বলে রোটেশন, এটার ফলে দিন রাত্রি হয়। আর যখন পৃথিবী নিজে উপবৃত্তাকার ইলেপটিক্যাল পথে এভাবে এভাবে ঘুরছে, তখন কি হচ্ছে, আবার কি হলো রে, এটা বড় হয়ে গেল কেন। নিজের জায়গায় যখন ঘুরছে তখন কি হবে, দাঁড়াও একটু 1 মিনিট, টেকনিক্যাল ইস্যু। শেষ, এটা গুগল থেকে ডাইরেক্ট আমি ভিডিও মানে করছি, এই পিকচারগুলো ইউজ করছি। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, এটা এই পিকচারটা আর ব্যবহার করা যাবে না। নেক্সট ইট, বোঝা গেল। তাহলে পৃথিবী তার সূর্যের চারদিকে যখন ঘুরে তখন কি হয়, ঋতু পরিবর্তন হয়। বোঝা গেল এতটুকু পর্যন্ত। চলো এবার আমরা নেক্সট কি আছে সেটা একটু দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটু ইন্টারাপশন হয়ে গেছে মিডল দিয়ে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি। আমরা আগে জায়গাটা আশা করি বুঝে নিয়েছো এতটুকু পর্যন্ত, পরিক্রমণ গতি পর্যন্ত। এখন আমরা যেটা পড়বো খুবই খুবই এসেনশিয়াল। এই পার্টগুলো যখন বুঝবে, ল্যাটিটিউড লঙ্গিটিউড, এগুলো তোমার ফাউন্ডেশন তৈরি করবে। এগুলো যদি কোথাও কোনো গন্ডগোল হয় বা বুঝতে তোমার মধ্যে কনফিউশন থাকে, তাহলে তুমি যে নেক্সট যে পার্টগুলো বা জিওগ্রাফির যে বাকি পার্টগুলো, সেগুলো একদমই তুমি কনসেপ্টটাকে বিল্ড করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা পড়বো, তোমার লেটিটিউড এন্ড লঙ্গিটিউড, একটা পিকচার অবশ্যই দেখানো দরকার। সেগুলো কি আশা করি তোমরা জানো। এই যে তোমরা যদি পৃথিবীর মানে ভূগোল পড়তে গিয়ে এগুলোর পিকচার তো প্রায় সময় দেখেছো। এই যে পৃথিবীর একটা ডায়াগ্রাম থাকে, এগুলোর মধ্যে অনেকগুলো রেখা করা থাকে, এগুলো কি, এগুলোর নামই হলো, একটা নাম এই যে শোয়ানো অবস্থায় থাকে এরকম, এগুলোকে বলে ল্যাটিটিউড। আর এরকম লম্বালম্বি যেগুলো থাকে এগুলোকে বলে লঙ্গিটিউড। এবার আমার প্রশ্ন হলো কি, যে এগুলো কি আসলে আমাদের পৃথিবীর মহাকাশ থেকে গিয়ে যদি দেখি এগুলো কি দেখা যাবে? তাহলে আনসার হলো না, এগুলো একদম পুরোপুরি কাল্পনিক, এগুলো বাস্তবে নেই, এগুলো আমরা সুবিধার জন্য ক্রিয়েট করেছি। এবার প্রশ্ন জাগবে যে এগুলো কেন ক্রিয়েট করেছি, কেন দরকার, এগুলো আননেসেসারি কেন তৈরি করেছি? আনসার ইজ আননেসেসারি না, এগুলো খুবই এসেনশিয়াল। আমরা এখনের যে এক্সপ্লেনেশনটা দেখার পর তুমি নিজে থেকে এটা রিয়েলাইজ করবে। তাহলে আমরা এখন যেটা পড়ছি যে এই যে অক্ষাংশ বা যেটাকে বলে ল্যাটিটিউড, ল্যাটিটিউড কোনগুলো, এই যে ধরো পিকচারটা দেখাচ্ছি, এই যে শোয়ানো যে লাইনগুলো আছে এগুলোকে বলে ল্যাটিটিউড, আর এরকম লম্বালম্বি যেগুলো আছে সেগুলোকে বলে লঙ্গিটিউড। তারপরে এগুলোর গুরুত্ব, প্রথমে আমরা একটা শেষ করে নিই। গুরুত্বপূর্ণ ল্যাটিটিউড মানে এইভাবে শোয়ানো যে লাইনগুলো আছে, কাল্পনিক যে পৃথিবীর আমাদের গ্লোবটাকে যেরকম শোয়ানো শোয়ানো যে লম্বা লম্বা এভাবে লাইনগুলো আছে সেগুলোকে কি বলে, অক্ষাংশ। এগুলো হলো গোলকের উপর কাল্পনিক অনুভূমিক রেখা, কি বললাম, এগুলো ইমেজিনারি হরিজন্টাল লাইন, এগুলো কিন্তু কাল্পনিক।
এবার এগুলোর গুরুত্ব কি? গুরুত্ব অবশ্যই পড়বো। এর আগে টোটাল কয়টা আছে, এরকম লাইন কটা আছে। পিকচারটা যদি দেখো, সব থেকে মিডলে আছে 0, ঠিক আছে, আর উপরে আছে 90টা, নিচে আছে 90টা। তাহলে টোটাল কয়টা? তাহলে টোটাল দেখো, মোট অক্ষাংশ রেখা টোটাল আছে 181টি। একদম মিডলেরটা যদি বাদ দেই, 0 ডিগ্রি, যেটা তোমার কি বলে নিরক্ষরেখা ইকুয়েটার, এটা বাদ দিয়ে উপরের যে উপরে আছে কয়টা, 90টা, নিচের দিকে আছে 90টা, আর 0 ডিগ্রি সহ আছে টোটাল 181টা। মনে থাকবে? তারপর আরেকটা জিনিস আমরা দেখতে হবে, যে এই যে রেখাগুলো, এগুলোর দূরত্ব কি সেম? একটা রেখা থেকে আরেকটা রেখা, আরেকটা রেখা থেকে আরেকটা রেখা, এগুলোর ডিস্টেন্স কি সেম? আনসার হলো ইয়েস। বললো কি প্রতিটি অক্ষাংশ রেখার মধ্যবর্তী ডিস্টেন্স, যে দূরত্বটা, সেটা সেম। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব সেম। এবার এগুলো কত কিলোমিটার? একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব কত কিলোমিটার? 111 কিলোমিটার। এটা কিন্তু সমান, মনে রাখতে হবে। কিন্তু তুমি যদি মনে করো যে লম্বালম্বি লাইন, সেগুলোরও কি সেম দূরত্ব? আনসার হলো না। তুমি ভালো করে লক্ষ্য করো, ইকুয়েটার কিন্তু সবগুলো সেম, সরি, যে তোমার ল্যাটিটিউড লাইনগুলো, অক্ষাংশ যে রেখাগুলো, সেগুলো কিন্তু একটা থেকে একটা সমান দূরত্বে আছে। কিন্তু লম্বালম্বি যে লাইনগুলো মিডলে সব থেকে বেশি দূরত্বে আছে, যে মাত্র পোল উপরের নিচে পোলের দিকে যায়, সেগুলো একসঙ্গে মিশে যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতেই পারে যে কোন কোন রেখাগুলো, কোন কাল্পনিক রেখাগুলো, সেটা কি লঙ্গিটিউড না লেটিটিউড, যেগুলো সমান দূরত্বে আছে। তাহলে আনসার কি হবে আমাদের? অক্ষাংশ রেখা, যেটা হলো লেটিটিউড, যেগুলো দূরত্ব সমান। প্রতি 1 ডিগ্রির দূরত্ব, 1 ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রির দূরত্ব কত? 111 কিলোমিটার। মনে থাকবে টোটাল কয়টা আছে? 181টা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইকুয়েটার ছাড়া, অর্থাৎ যে নিরক্ষরেখা ছাড়া কয়টা আছে, তাহলে কাউন্ট করো, একটা বাদ দিলে কত হবে? 180টা। আবার যদি বলে ইকুয়েটারের উপরে নর্থ হেমিস্ফিয়ারে, ইকুয়েটার নিচে সাউথ হেমিস্ফিয়ারে, যদি স্পেসিফিকলি বলে দিই, তাহলে উপরে কয়টা আছে? 90টা, নিচে কয়টা আছে? 90টা। টোটাল 180টা, আর ইকুয়েটার সহ 181টা। এগুলোর মধ্যে দূরত্ব 111 কিলোমিটার, প্রতিটার মধ্যে দূরত্ব। আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার। এটা তো আর বলার কিছু নেই, ল্যাটিটিউড নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সব থেকে পিকচারটা আবার দেখি, এই যে এতগুলো লাইন আছে, নিচে শোয়ানো শোয়ানো লাইনগুলোর মধ্যে বলো তো, তোমরাই বলো, কোন রেখাটার দৈর্ঘ্য বা বৃহত্তম, সব থেকে বড় কোনটা হবে? অবভিয়াসলি এটা তো দেখেই বোঝা যাচ্ছে, 0 ডিগ্রি যেটা সবথেকে মিডলে, যেটা সেটাই সব থেকে বড়। তাহলে এটাকে কি বলা হয়েছে? এটাকে বলা হচ্ছে বৃহত্তম অক্ষাংশ। সব থেকে বড় যদি ল্যাটিটিউড লাইন থাকে, সেটা হলো ইকুয়েটার, নিরক্ষরেখা, 0 ডিগ্রি যেটা। আর সব থেকে ছোট যদি দেখো, একদম ইজি, উপরে যেগুলো আছে। আরে কি হচ্ছে, বারবার বারবার টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছে, সরি। ঠিক আছে, কি হয়েছে? উপরের যেগুলো, এগুলো তো সব থেকে ছোট, মনে থাকবে তো? ক্লিয়ার তো? তাহলে সব থেকে বড় কোনটা? 0 ডিগ্রি। আর সব থেকে ছোট কোনগুলো? যে আমরা পোল, দুই পোল, নর্থ পোল সাউথ পোলে যেগুলো আছে সেগুলো। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এবার এগোবো। আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার। এবার এই অক্ষাংশ রেখার মধ্যে আরো অনেক কিছু আছে পড়তে হবে। তোমাদেরকে আমি কাইন্ডলি বলে দিচ্ছি, বারবার হয়তোবা মানে স্টাডি রিলেটেড তোমার মাথায় একটু প্রেসার পড়তেই পারে। যদি এই কনসেপ্টগুলো আগে থাকে, তোমার জন্য রিভিশনের জন্য তো এই ভিডিওটা অসাম হবে। আর যারা একদম নতুন কনসেপ্ট বিল্ড করছো, তাদের হয়তো বা একটু হার্ডল ফেস করতে হচ্ছে এখন, বা একটু একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না হয়, নেক্সট আমরা জানো কি আসবে? ডেঞ্জারাস জিনিস আসবে, যেমন ট্রেড উইন্ড কি, ওয়েস্টার্লিস, ইস্টার্লিস, প্রেসার বেল্ট, এগুলো বুঝতে তোমার প্রচন্ড অসুবিধা হবে। সেই জন্য বলছি, দয়া করে এগুলোকে একটু কষ্ট করে ভিডিওটাকে রিভাইন্ড করে, এই ভিডিওটাতে যদি কনসেপ্টটা ভালোভাবে তুমি নাও বুঝতে পারো, ভিজুয়ালের জন্য সার্চ করে বা অন্য সোর্স থেকে, তোমার যেখান থেকে মনে হয় কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে তোমাকে, না হলে তোমরা নেক্সট যেটা সেটা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যে শোয়ানো শোয়ানো লাইনগুলো, যেগুলো অক্ষাংশ, ল্যাটিটিউডটা আমরা বুঝে নিয়েছি। এবার আরেক কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেই জন্য আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যে বলছি শোয়ানো লাইনগুলো, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট টোটাল তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার কারণে এগুলো জিওগ্রাফির ক্ষেত্রে এগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই লাইনগুলোকে মনে রাখতেই হবে। এবার দেখো, এবার যদি পিকচারটা দেখো, টোটাল তো 100, আমরা এখন মাত্র বললাম 181টা লাইন আছে। তাহলে 81টা লাইনের আলাদা আলাদা নাম না রেখে, কয়েকটা স্পেসিফিক বাছাই করা, টোটাল কয়টা বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লাইনের আলাদা নাম দেওয়া হয়েছে। এবার এগুলো কেন দেওয়া হয়েছে, যখন আমার পরবর্তী ভিডিওগুলো আসবে বা তোমরা পড়েছো আগে, তাহলে তোমরা জানবে যে এগুলো কেন গুরুত্বপূর্ণ। এটা পরে আমরা এক্সপ্লেন করব। তবে এগুলো মনে রাখবে তোমরা, যে 0 ডিগ্রি, বারবার আমি বলছি যে
আসলে ড্র করাটা খুব কঠিন কম্পিউটারের মধ্যে, সেই জন্য আমি পিকচারগুলো গুগল থেকে ডাইরেক্ট ইউজ করছি। এবার যে গ্লোবটা করেছি, তো এবার গ্লোবটার যে একদম মিডলের যে লাইনটা, সেটা তো আমরা ওই যে পিকচারটাতে দেখলাম মিডল 0 ডিগ্রি, সেটার নাম কি ইকুয়েটার। এবার মন বলো, এতগুলো টোটাল তো 181টা, এতগুলো নাম জিওগ্রাফির মধ্যে এত ইম্পর্টেন্ট দেওয়া হয়নি, বাট কয়েকটা বাছাই করা 6টা লাইন আছে যেগুলোকে তোমার মনে রাখতেই হবে এগুলোর নাম কি। ঠিক আছে, যেমন 0 ডিগ্রির নাম কি, ইকুয়েটার, নিরক্ষরেখা, বুঝতে পারলো কোনটা। এবার এই যে রেখাটা, এটার গুরুত্ব কি, এই রেখাটা একদম পৃথিবীকে মাঝ বরাবর 2টা ভাগে ভাগ করছে। এটা হলো সিগনিফিকেন্স, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হলো আরেকটা হলো একদম এই জায়গা, আচ্ছা পিকচারটা দেখি ভালো হবে, মনে রাখবে দেখ, নর্থের দিকে উপরের দিকে 23.5 ডিগ্রি, এই তো 0 ডিগ্রি। এবার দেখো এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে 23.5 ডিগ্রি যে লাইনটা, এটার একটা নাম আছে, সেটার নাম হলো টপিক অফ ক্যান্সার। মনে রাখবে কিন্তু পরীক্ষায় প্রশ্নই আসতে পারে, টপিক অফ ক্যান্সার কোথায় অবস্থিত, সেটা কি সাউদার্ন হেমিস্ফিয়ার, সরি এটা উপরেরটা কি নর্দার্ন, তো মানে এটা কি নর্থের দিকে নাকি সাউথের দিকে, তাহলে আনসার হবে এটা নর্থের দিকে। আর যে নর্থের যে 23.5 ডিগ্রি নর্থ যে লাইনটা, লেটিটিউড লাইনটা, সেটার নাম কি ট্রপিক অফ ক্যান্সার, মনে থাকবে। আর সাউথে যেটা আছে সেটার নাম হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন। তারপর সেম ভাবে সাড়ে 66.5 ডিগ্রি একটা লাইন আছে, সেটার নাম হলো, উপরে যেটা আছে নর্থের দিকে সেটাকে বলে আর্কটিক সার্কেল, আর নিচে যেটা আছে সেম 66.5 ডিগ্রি যেটা আছে সেটা হলো কি, আন্টার্কটিক সার্কেল। আর উপরে আছে নর্থ পোল, নিচে আছে সাউথ পোল। ঠিক আছে, এবার এগুলোর ইম্পর্টেন্স বুঝবে। একদিনে তো এত কিছু বোঝা, এত প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। আগে এগুলো মাথায় রাখবে যে আমরা কি পড়লাম। দেখো এই পুরাটা এই পার্টটাতে আমরা কি পড়লাম, এই যে শোয়ানো ইমেজিনারি লাইন আছে, এইভাবে যে লাইনগুলো আছে সেগুলো কয়টা আছে, সেগুলোর দূরত্ব একটা থেকে আরেকটা ডিগ্রি, টোটাল দূরত্ব কত, এগুলো কি সমান না সমান, এর মধ্যে সব থেকে বড় কোনটা সেটা পড়েছি। এর মধ্যে ইম্পর্টেন্ট এই যে লাইনগুলো, এই যে জিরোটা হলো, জিরোটা হলো নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি নর্থে যেটা আছে সেটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, 66 ডিগ্রি নর্থে যেটা আছে 66.5 ডিগ্রি সেটা হলো আর্কটিক সার্কেল। আবার নিচের দিকে সাউথের দিকে যদি আসি, তাহলে 33.5 ডিগ্রি সাউথে যেটা আছে সেটা ট্রপিক অফ ক্যান্সার, সরি ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর একদম 66.5 ডিগ্রি যেটা সাউথের দিকে আছে সেটা হলো আন্টার্কটিক সার্কেল। আর উভয় দিকেই তো নর্থ পোল আর সাউথ পোল। বিশেষ কয়েকটা নাম দেখো, 181টার মধ্যে সবগুলোর নাম কিন্তু দেয়নি, কয়েকটার নাম বাছাই করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এগুলো আমরা, তোমরা নিজে থেকেই পরে বুঝতে পারবে যখন এক্সপ্লেন করব বা আপকামিং ভিডিওগুলো আসবে। সো আই হোপ এটার মধ্যে আর কোনো ক্লিয়ার, মানে কোনো ধরনের কনফিউশন থাকতেই পারে না অক্ষাংশ রেখা নিয়ে। এবার আমরা লম্বালম্বি যে লাইনগুলো সেগুলোকে এক্সপ্লেন করা শুরু করে দেব। ঠিক আছে, চলো এগোই। তারপর হলো দ্রাঘিমা রেখা, বাংলায় যেটাকে বলে দ্রাঘিমা রেখা। এবার লঙ্গিটিউড কোনগুলো, এই যে লম্বা লম্বা লাইনগুলো, এই যে লম্বা লম্বা লাইনগুলো, মনে থাকবে। চলো এবার এগুলো তো ভালো করে বুঝতে হবে। এগুলো হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিক রেখা, এগুলোও সেম ইমেজিনারি লাইন, কিন্তু এগুলো ভার্টিক্যাল, মানে এগুলো লম্বা লম্বি, বোঝা গেল। কিন্তু এগুলো এভাবে এভাবে জয়েন করছে একটার সাথে, ঠিক আছে, এভাবে এভাবে করে, বোঝা গেল। এবার নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাওয়ার সাথে সাথে দ্রাঘিমাগুলো দূরত্ব কমতে থাকে, জিরো হয়ে যায়, বুঝতে পারছো, যেখানে উল্টো হচ্ছে সেদিকে। সেগুলো কি আগেরটা একদম প্যারালালি সবগুলো সমান দূরত্ব আছে, প্রতি 1 ডিগ্রি 111 কিলোমিটার। কিন্তু এখানে দেখা যাচ্ছে মিডলে যে একদম, দাঁড়াও পিকচারটা দেখো, এই যে মিডলে একটা থেকে একটা দূরত্ব কিন্তু সেম রয়েছে, কিন্তু যে মাত্র উপরের দিকে আস্তে আস্তে যাবে একটা সময় দুইটা লাইন একসাথে মিশে যাবে, জিরো ডিস্টেন্স হয়ে যাবে, মনে থাকবে। তাহলে কি বললো যে দ্রাঘিমার মেরুতে দূরত্ব জিরো হয়, আর নিরক্ষরেখা সর্বোচ্চ কোথায় থাকে, যে ইকুয়েটারে যে মিডল যে জায়গাটা সেই জায়গাতে সব থেকে বেশি থাকে। এবার এখানে কিন্তু কয়টা আছে, যে জায়গায় ওইখানে আমরা পড়েছিলাম টোটাল লাইন কটা আছে, এই শোয়ানো লাইনগুলো টোটাল আছে 181টা, কিন্তু লঙ্গিটিউডের লাইন আছে কয়টা, 360টা। একটা চাঁদা দেখেছো, চাঁদা, চাঁদার সাথে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করো, বা একটা পৃথিবীর গ্লোব, গ্লোব যদি তোমার কাছে থাকে সেটাও দেখে নিতে পারো, গ্লোবের মধ্যেও দেখবে এরকম করে মার্ক করা থাকে। তাহলে মনে রাখবে টোটাল লাইন কটা, দ্রাঘিমা রেখা হলো 360টা। এবার দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আমাদের পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট মেরিডিয়ান। এবার মূল মধ্যরেখা প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লঙ্গিটিউড, এটি লন্ডনের গ্রিনউইচ শহরের উপর দিয়ে যায়। আচ্ছা, এবার আস্তে আস্তে ডিপ কনসেপ্ট আসছে, পড়তে হবে, ঠিক আছে। এবার পিকচারটা আবার দেখি, হ্যাঁ। এবার যে পিকচারটা দেখছো, আমরা কি ল্যাটিটিউড লাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি একদম মাঝ বরাবর, যেটা এটার নাম ইকুয়েটার দিয়েছি। এবার সেম কেসটা উল্টো ভাবে যখন লম্বা লম্বি পড়ি, এটারও তো একটা মিডল আছে, একদম মিডল যেটা আছে সেটার নাম হলো প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি।
এটার দুইটা নাম আছে, দাঁড়াও আমি বলছি, একদম ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো। একদম লম্বালম্বি যে মিডল, এবার হাতে কম্পিউটার রাখা খুবই টাফ, দাঁড়াও। এই তো আর্থটা দেখতে পেলো, এটা তো আমরা এতক্ষণ বুঝলাম। এবার লম্বালম্বিও তো একটা আছে, একদম মিডলে যেটা আছে সেটারও তো 0 ডিগ্রি, কিন্তু এটার আরেকটা নাম, এটা তো আর ইকুয়েটার না, এটার নাম হলো প্রাইম মেরিডিয়ান। আবার এটাকে আরেকটা নাম দেওয়া হয় অনেক সময়, সেটার নাম হলো গ্রিনউইচ লাইন। এবার কেন? এবার এই যে লাইনটা, এই লাইনটা আছে না, লন্ডনের উপর দিয়ে যায়। গ্রিনউইচ একটা জায়গা আছে লন্ডনের, সেই জায়গা দিয়ে যায়, মনে থাকবে? আই হোপ জিনিসটা ক্লিয়ার। এবার এই যে আরেকটা জিনিস বলছি, আর্থটাকে তুমি 3D হিসাবে ভাবো। এবার এই যে মিডলের যে লাইনটা, সেটা তো প্রাইম মেরিডিয়ান। এবার উল্টো দিকে, একদম উল্টো দিকে আরেকটা লাইন আছে, এটা সার্কেলের মতো, তো উল্টো দিকে আরেকটা আছে, এটার নাম কি? একদম উল্টো দিকে আরেকটা আছে, এটার নাম হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা হলো কত? 180 ডিগ্রি মেরিডিয়ান। যদি না বুঝে থাকো মাথায় মানে ঢুকিয়ে নাও, বুঝবে। আজকে না বুঝে 2 দিন পরে হলে বুঝবে, ভিডিওটা 2-3 বার করে দেখো, বুঝতে পারবে। তাহলে লম্বালম্বি লাইনের মধ্যে সবচেয়ে 0 ডিগ্রি যেটা, সেটার নাম হলো প্রাইম মেরিডিয়ান, সেটা লন্ডনের গ্রিনউইচের উপর দিয়ে যায়। আর উল্টো দিকে 180 যেটা আছে, সেটা হলো গ্রিনউইচ লাইন। আচ্ছা, আমি একটু ভিডিওটা বন্ধ করছি, এখনই আসছি। এক্সট্রিমলি সরি, বারবার ইন্টারাপশন হচ্ছে। আসল কথা হলো যে বাড়িতে আছি, আর সব থেকে বড় কথা হলো যে এমসিকিউ ক্লাস করলে তো শুধু টিক করা ইজি হয়ে যেত, বেশিক্ষণ টাইম লাগার কথা না। বাট যখন কোনো কিছু ডেসক্রিপশন করছি, জানি এটা প্রচুর টাইম লাগবে। সো কখন মা ডাকছে, কখন ফোন আসছে, তো ভিডিওর মধ্যে এগুলো বন্ধ করতে করতে অসুবিধা হয়। ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন, চলো আমরা কন্টিনিউ করি। এতটুকু পর্যন্ত আই হোপ জিনিসগুলো ক্লিয়ার। ঠিক আছে, আমরা এবার নিচের দিকে যাচ্ছি। দ্রাঘিমা রেখা, অক্ষাংশ রেখা, অনেক কিছুই আমরা এখন এক্সপ্লেন করে নিলাম। এবার আরেকটা জিনিস, এগুলো থেকে প্রশ্ন আসে, তাই মনে রাখার কৌশল মানে ট্রিক টু রিমেম্বার, যেসব দেশগুলোর উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান গেছে। এবার কথা হলো, এটা আবার কি? আমরা তো পড়লাম যে মিডলে যে লাইনটা আছে একদম মাঝ বরাবর, মানে পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে, সেটা প্রাইম মেরিডিয়ান। এবার এই যে রেখাটা, এটা গণা অল্প কয়েকটা মানে দেশের উপর দিয়ে যায়। এবার কোন এই দেশগুলোর নাম একটু মনে রাখার একটা ট্রিক্স এখানে আছে, চাইলে একটু মনে মনে রাখতে হবে, চাইলে কি মনে রাখতেই হবে আমাদের, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। যে সব দেশের উপর দিয়ে মূল মধ্যরেখা মানে প্রাইম মেরিডিয়ান মানে লম্বালম্বি যে লাইনটা 0 ডিগ্রিটা, সেটা যায়, সেই দেশগুলো কোনগুলো? টিক্স হলো যে বিএসএফ গেম ইন টোগো কিংডম। এবার এটা নাম না, এটা হলো একটা ট্রিক্স মনে রাখার জন্য। বিএসএফ দিয়ে নাম মনে রাখতে বুরকিনা ফাসো, আর এস দিয়ে স্পেন, ফ্রান্স, এফ দিয়ে ফ্রান্স, আর জিএ গেম থেকে এনো ঘানা, আলজেরিয়া আর মালি, আর একটা জায়গার নাম আছে টোগো, আর কিংডম থেকে ইউনাইটেড কিংডম। তাহলে কয়টা দেশের উপর দিয়ে আমার যে যে মূল প্রাইম মেরিডিয়ান লাইনটা যায়? একটা বুরকিনা ফাসো, দুইটা স্পেন, তারপর ফ্রান্স, ঘানা, আলজেরিয়াম, মালি, টোগো অ্যান্ড কিংডম। চাইলে একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আই হোপ আই হোপ জিনিসগুলো ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা পড়বো ইউজেস, এগুলো কি কাজে লাগছে। অনেক তো পড়লাম লাইন, ইমেজিনারি লাইন, কাল্পনিক লাইন, অনেক কিছু। আসলে এগুলো কেন করছি? আননেসেসারি না, নেসেসারি। কেন? এবার অক্ষাংশের ব্যবহার মানে লেটিটিউডের ব্যবহার কিভাবে হয়? জলবায়ু বা জলবায়ু মানে তাপমাত্রা, অঞ্চল ও বায়ু প্রবাহ নির্ধারণের জন্য চাপ বলয়, প্রেসার সিস্টেম, একদম ইজি, পরে পরে পাবে। এখন এই ভিডিওতে এত কিছু বোঝানো একদম সম্ভব না, আর এগুলো টাফ। মানে আমি আগে থেকে বলি, জিওগ্রাফির যদি সব থেকে কোনো টাফেস্ট কোনো জিনিস থাকে, সেগুলো বোঝা হলো প্রেসার বেল্ট, আইটিসি, কনভার্জেন্ট জোন, তোমার ইস্টার্লিস ওয়েস্টার্লিস, এগুলো খুবই টাফ জিনিস। এই জিনিসগুলো বুঝে, এগুলো ফাউন্ডেশনটা স্ট্রং করলে সেগুলো নিজে থেকে আরামসে বুঝতে পারবে। তারপর হলো কোনো স্থানে নিখুঁতভাবে অবস্থান, লোকেশন ট্রেস করার জন্য আমরা লেটিটিউড লাইনের ব্যবহার করি। ঠিক আছে, এবার চলো নিচের দিকে। এই কনসেপ্টটা প্লিজ কাইন্ডলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, বলতে বুঝারও চেষ্টা করবে, এটা বুঝার জিনিসও মনে রাখার জিনিসও। এবার আমরা যে পড়লাম আমাদের যে লেটিটিউড লঙ্গিটিউড লাইনগুলো, লেটিটিউড লাইনগুলো ছিল 181টা, লঙ্গিটিউড লাইন ছিল 360। এবার একটু মাথাটা খাটানোর চেষ্টা করো, যে আমাদের পৃথিবী তো নিজের অ্যাক্সেসে ঘুরছে, তাহলে নিচের অ্যাক্সেস মানে কি? 360 ডিগ্রি। মনে আছে তো টোটাল লাইন কটা ছিল? আমরা যদি একটু দেখি আগেরটা, দেখো 360
টোটাল যে লাইন ছিল কয়টা, এই লম্বালম্বি লাইনটা 360টা। তো এবার এবার বলছে যে 360 ডিগ্রি আবর্তন করতে এবারে কিছুটা টাইম ক্যালকুলেশনের জিনিস চলে এসেছে। ইজি, এটা বুঝতে পারলে বুঝতে পারবে যে এক জায়গা থেকে আরেক জায়গার টাইম আলাদা কেন। প্রথমত আমরা যদি পুরো পৃথিবীকে 360 ডিগ্রি ধরি, দেখো এজিউম করি পুরা পৃথিবীটাকে, গ্লোবটাকে আমরা 360 ডিগ্রি ধরলাম। এবার এই 360 ডিগ্রি তো 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ একবার রোটেশন করছে, যে জন্যই তো আমরা বলছি যে 24 ঘন্টায় একদিন, তাই তো। এবার এটা থেকেই আমরা আস্তে আস্তে টাইমটা ক্যালকুলেট করব। প্রথমত যে আমরা যদি হিসাব করি 360 ডিগ্রি ঘুরতে কতক্ষণ টাইম লাগে, 24 ঘন্টা, সেই জন্যই তো আমরা 24 ঘন্টা একদিন বলি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি যে 1 ঘন্টায় তাহলে পৃথিবী কতটুকু রোটেট করে। তাহলে 1 ঘন্টায় পৃথিবী আবর্তন করে 15 ডিগ্রি, বোঝা গেল। তাহলে পৃথিবীর 1 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মুভমেন্ট করতে 1 ঘন্টা সময় লাগে। এবার 1 ঘন্টাটা যেহেতু বের করে নিয়েছি, এবার কথা হলো যে 1 ডিগ্রি মানে মুভমেন্ট করতে পৃথিবীর কতটুকু টাইম লাগে, তাহলে হলো 4 মিনিট। বোঝা গেল কি সুন্দর টাইম ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে এখন যতটাই বাজে তোমার ঘড়ির কাঁটাতে দেখো, প্রতি মানে 4 মিনিট পরে গিয়ে দেখবে, তাহলে তুমি হয়তো ফিল করতে পারছো না, বাট আমাদের পৃথিবী প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি ঘুরে যাচ্ছে। বোঝা গেল, সুন্দর না কনসেপ্টটা? এগুলো কিন্তু খুবই মানে কাজের জিনিস। এবার আস্তে আস্তে আমরা একটু পড়বো। কি পড়বো? পূর্ব দিকে গেলে মূল মধ্যরেখা, পূর্ব দিকে গেলে 15 ডিগ্রি। আচ্ছা, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা বৃদ্ধি পায়। দেখো জিনিসটা একদম চোখ কান খোলা রেখে জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমত আচ্ছা, পিকচারটা কোথায়? এটা। এবার বলছে যে এটা তো প্রাইম মেরিডিয়ান, এইটা একদম মিডল লাইনটা, ঠিক আছে? এটা বাঁকা করে দেওয়া আছে, তুমি একদম আচ্ছা আপাতত তুমি মিডল একটা কাল্পনিক রেখাটা মনে করো। কয়টা দেশের উপর দিয়ে যায় সেগুলো আমরা পড়েছি। এবার বললো যে এই যে রেখাটা, এই রেখাটার তুমি যত এদিকে যাবে টাইম তত বাড়বে, আর যত এদিকে যাবে টাইম তত কমবে। কি বললাম কনসেপ্টটা? যত তুমি ইস্টের দিকে যাবে মানে টাইম বাড়বে, আর যত তুমি ওয়েস্টের দিকে যাবে টাইম কমবে। এবার কতটুক করে বাড়বে? যদি আমরা টাইমের কনসেপ্টটা এখন মাত্র দেখলাম যে এই যে 15 ডিগ্রি, তাহলে কি এদিকে যদি কি হচ্ছে রে, এ কি বললাম, এদিকে যদি 15 ডিগ্রি যাই, এদিকে যদি আমরা 15 ডিগ্রি এদিকে মুভমেন্ট করি, তাহলে এখান থেকে আমরা 1 ঘন্টা এগিয়ে গেছি। জিনিসটা বোঝার চেষ্টা করো। আবার বলছি, একটু কনসেপচুয়াল, একটু মনোযোগ দিয়ে দেখো। জিরো তো একদম মিডল একটা জিরো। এবার মনে করো জিরো তো আমরা ধরলাম লন্ডন গ্রিনউইচ, এই লাইনটা যাচ্ছে। এবার এটা থেকে যদি আমি 15 ডিগ্রি এগিয়ে যাই, কোন দিকে? এদিকে না কিন্তু, ইস্টের দিকে। এবার ইস্টের দিকে যদি 15 ডিগ্রি এগিয়ে যায়, তাহলে তুমি লক্ষ্য করবে যে যদি এখানে বাজে 5টা, সকাল 5টা, তাহলে এখানে বাজবে সকাল 6টা। বুঝতে পারছো? কারণ প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে বাড়ছে। কোন দিকে? যত ইস্টের দিকে যাবে। আর যত এদিকে যদি যদি এখানে 5টা বাজে, তাহলে 5টা যদি সকাল 5টা মনে করি, তাহলে এদিকে সকাল 6টা, 6টা না, 5টার পেছনে কি 4টা বাজবে। বুঝতে পেরেছো? মানে এই কথাটা মনে রাখবে যে প্রাইম মেরিডিয়ান যে মিডল লাইনটা যত ইস্টের দিকে যাবে প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে বাড়তে থাকবে। আর যত এদিকে যাবে কত করে কমতে থাকবে, এদিকে গেলে কমতে থাকবে। কত? সেমই কনসেপ্ট, সেম, শুধু ওয়েস্টের দিকে গেলে কমবে, আর যত পূর্ব দিকে যাবে তত বাড়বে। কত? প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে বেড়ে যাবে। কেন বাড়বে? রোটেশনের কারণে। টাইম কিভাবে ক্যালকুলেট করলাম সেটাও বুঝে নিয়েছো। সেম দেখো, কি বললো? পূর্ব দিকে গেলে প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে বাড়বে, আর পশ্চিম দিকে গেলে প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে কমে যাবে। এবার বোঝা গেল তো? এবার তুমি এই জিনিসটা যদি বুঝে যাও, তাহলে একটা জিনিস বুঝো যে এমন অনেক তো দেশ আছে। মনে করো রাশিয়ার কথাই বলি, আমি একটা ড্র করার চেষ্টা করছি। মনে করো রাশিয়াটা এরকম ভাবে বিস্তৃত। বোঝা গেল? জিনিসটা মাথাটা খাটানোর চেষ্টা করো। এবার মনে করো যে একটা রেখা এদিকে গেছে, অনেকগুলো রেখা যাচ্ছে। এবার অবশ্যই এমন তো হতেই পারে 15 ডিগ্রি, প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এভাবে হচ্ছে তো। এবার একটা দেশের উপর দিয়ে অনেকগুলো লেটিটিউড লাইন, লঙ্গিটিউড লাইন যাচ্ছে তো। এবার তো এটা স্বাভাবিক দেখাই যায় যে 15 ডিগ্রি বেশিও তো যাচ্ছে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে একটা দেশের মধ্যে অনেকগুলো টাইম হতে পারেই তো। এবার দেখো, এরকম কোন দেশের সব থেকে বেশি ডিগ্রি লাইনটা গেছে, মানে কি বলবো যে, আশা করি কনসেপ্টটা বুঝছো যে লঙ্গিটিউড লাইনটা কোন 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 দেশের মধ্যে সব থেকে, যদি এখানে কয়েকটা টপিক আছে যে ফ্রান্সের সব থেকে বেশি অঞ্চল রয়েছে, এরকম টাইম জোন ভাগ আছে 13টা। মানে তুমি যদি হিসাব করো, 13টা জায়গায়, একটাই দেশ 13টা জায়গায় 13 রকম টাইম। আর এটার একমাত্র কারণ হলো গিয়ে এই যে লম্বা লম্বা লাইনগুলো, কারণ প্রতি 15 ডিগ্রি এদিকে গেলেই
তুমি কি এবার টাইমের পরিবর্তন দেখবা। এবার যদি দেখো কোনো একটা দেশটার ভৌগোলিক সীমানাটা এরকম লম্বালম্বি, এরকম অনেক দেশ আছে না ম্যাপের মধ্যে, দেখবা দেশটা এত একটা মানে এরকম লম্বা আছে, তাহলে দেখা যাবে দেখো এই লাইনটা কিন্তু কম পড়বো। তাহলে দেখা যাচ্ছে হয়তো খুব টাইম চেঞ্জ খুব কম হবে, যেহেতু লম্বালম্বি লাইন যেটা লঙ্গিটিউড লাইনটা এটা বেশি একটা পড়ে না, যদিও দেশটা মানে অনেক লম্বা নিচের দিকে। আর যত স্প্রেডটা এরকম থাকবে, যখন দেখবে এরকম তখন দরবার লেগে গেছে, মনে করো যে এটার মধ্যে টাইম জোন বেশি থাকবে। এবার সমগ্র পৃথিবীর 24টি সময় অঞ্চল মানে 24টা টাইম জোনে বিভক্ত। পুরা পৃথিবীটা কয়টা টাইম জোনে বিভক্ত? টোটাল 24টা টাইম জোনে আছে। এটা তো এমনিই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর রাশিয়ার 11টি সময় অঞ্চল আছে। মানে এই কথাটা মানে বোঝানো হচ্ছে যে রাশিয়ার 11টা টাইম আছে, মানে 11 রকম, মানে একই কান্ট্রি যত তুমি রাশিয়ার যত দিকে যাবে মানে ইস্টের দিকে যাবে, দেখবে যে টাইম প্রতি 15 ঘন্টা 15 ডিগ্রিতে 1 ঘন্টা 1 ঘন্টা করে বেড়ে যাচ্ছে। আর যত এদিকে যাচ্ছে কমে যাচ্ছে। এবার সব তো বুঝলাম, এটি কনসেপ্টের জন্য বুঝলাম। এবার তোমার মাথায় কি প্রশ্ন আসছে যে আমাদের ভারতের কি জায়গায় জায়গায় টাইম পরিবর্তন হয়? তাহলে দেখো এই টাইম পরিবর্তন হলে কিন্তু একটা দরবাইরা জিনিস, মানে কি বলছি জিনিসটা আমি বোঝার চেষ্টা করি। মনে করো আমাদের পৃথিবী, সরি আমাদের আর ইন্ডিয়ার কথাই বলি না, মনে করো ইন্ডিয়ার ম্যাপটা রাফলি যদি একদম বাজে হয়েছে, হাসার কোনো কারণ নেই, বোঝানোর জন্য করেছি ড্রটা। দেখো এবার ইন্ডিয়ার মধ্যেও কিন্তু এবার দেখা যাচ্ছে আমরা তো ত্রিপুরাতে আছি, ত্রিপুরা এদিকে আছে, তাহলে ইস্টের দিকে আছে, আর এদিকে গুজরাট আছে মনে করো। তাহলে দেখা যাচ্ছে গুজরাটে সূর্যোদয় আগে হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ইয়াতে, সরি উল্টো কথা বলে দিলাম, যেহেতু এদিক থেকে এদিকে পৃথিবী ঘুরছে, এদিকে আগে সূর্য সানরাইজটা আগে হবে, ঠিক আছে, তারপর এদিকে হবে। এবার দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই কি পড়লাম, যদি এটা মাঝ বরাবর ভাগ করে দিই, যত এদিকে যাবে প্রতি 1 ডিগ্রিতে 4 মিনিট, মানে 1 ডিগ্রিতে 4 মিনিট করে বাড়বে। দেখো টাইমটা কিন্তু আবার দেখো, আমি বারবার ঘন্টাটা নিচ্ছি যাতে মাথায় কমপ্লেক্সিটি না হয়। 1 ঘন্টায় তোমার 15 ডিগ্রি আবর্তন করছে, মানে তুমি যদি 1 ডিগ্রি যাও, এই লাইনটা থেকে 1 ডিগ্রি এদিকে যাও, তাহলে কি 4 মিনিট এগিয়ে যাবে। তাহলে এই হিসাবে প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা 1 ঘন্টা করে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা ইজিলি বলতে পারছি যে ত্রিপুরার টাইমটা যদি যতটুক, এদিকের টাইমটা আরো কম থাকবে, আর ত্রিপুরার টাইমটা বেশি থাকবে, যেহেতু আমি বললাম যে এদিকে মানে ইস্টের দিকে যত যাবে টাইম তত বাড়বে। এবার ভারত সরকার কি করেছে জানো? আচ্ছা, এই কনসেপ্টটা পরেই বলছি, হ্যাঁ। ভারত সরকার, তুমি মনে করো যে আমাদের প্রাইম মিনিস্টার বলল যে আমি একটা নির্দিষ্ট টাইমে, মনে করো সন্ধ্যা 6টার দিকে আমি লাইভ আসবো, লাইভ কনফারেন্স অনেক কিছু হয়, ঠিক আছে। এবার মনে করো যে বললো যে 6টা, এবার দেখা গেল যে ত্রিপুরার মানুষের কাছে যেখানে 6টা বাজে, আর যেখানে গুজরাটে দেখো এখানে 5:30 বাজে। মনে করো যেহেতু এদিকে গেলে টাইম কমে যায়, এদিকে গেলে টাইমটা বেড়ে যায়, তাই তো। তাহলে এখানে একটা গন্ডগোল হবে না, কারণ এখানে আগে থেকে এসে বসে থাকবে লাইভে আরেকজন, এখনো টাইমই হয়নি। সেই জন্য কি করলো ভারত সরকার, একটা বুদ্ধির কাম করলো, দুটোটাকে টোটাল করে একটা মানদণ্ড ঠিক করে দিয়েছে যে এটাই হবে টাইম পিরিয়ড। এবার কি, এটা আমি পরে বলছি, এখন আর বোঝার দরকার নেই, বেশি মাথা গন্ডগোল লেগে যাবে একসাথে এত কিছু বোঝার চেষ্টা করলে। সো এতটুক তো তোমরা বুঝতে পারছো যে কিভাবে টাইম জোন ডিভাইড, কেন একটা দেশের অনেকগুলো টাইম থাকতে পারে, টাইম কিভাবে বের করতে হয়। এবার জানো, হয়তোবা আমাদের ট্যাটে এত টাফ কোয়েশ্চেন আসে না, আমি অনেক অনেক পরীক্ষায় দেখেছি তারা এরকম দিয়ে দেয় যে তুমি সকাল 6টায় এখানে আছো, আর পরে মানে আর তোমার বন্ধু আরেকটা কান্ট্রি যেটা এই জায়গাতে আছে সেখানে আছো, সেখানে যদি 6টা বাজে তাহলে তোমার এখানে কয়টা বাজবে। তাহলে যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার আছে যে প্রতি ঘন্টায় বা ডিগ্রিতে 1 মিনিটে কতটুকু যাচ্ছে, যেগুলো ক্লিয়ার আছে, তারা ইজিলি জিনিসটাকে বের করে নিতে পারবে। সো তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আশা করি আস্তে আস্তে এই জিনিসটার আনসারও পেয়ে যাচ্ছ যে এই যে কাল্পনিক লাইনগুলো, এই লাইনগুলো কিভাবে ইম্পর্টেন্ট, কারণ এগুলো ছাড়া ক্যালকুলেট করা সম্ভবই না। কিভাবে সম্ভব করবে? এবার এটা তো শুধু টাইমের ব্যাপারে বললাম, এবার তোমার একটা বন্ধু, আমরা যে গুগল ম্যাপ ইউজ করি না, ঠাস ঠুস কিভাবে জাস্ট একটা সার্চ করি কিভাবে আমরা এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাই, সেটাও এই লাইনটির কারণে। দেখি যদি এই পিডিএফটা থাকে, এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দেবো, না হলে নেক্সট আরেকটা ভিডিওতে। তাহলে বোঝা গেল। আচ্ছা, আমি আমার বিরক্ত হবে না যে আমি বারবার একটা কথা রিপিট করছি। আমি মানে বটম অফ মাই হার্ট আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য মাচ আই নো। আমি যতটুকু পারি আমি একদম ইজিতে এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে যতজনেই দেখে তারাই যত মাথার মধ্যে জিনিসটা হিট করে আসলে জিনিসটা কি পড়ছি আমরা, ঠিক আছে। আশা করি এটি মেমোরাইজ করার কিছু নেই, আমার তো এগুলো মেমোরাইজ করার কোনো কথাই নেই। আচ্ছা, এবার আন্তর্জাতিক রেখা একটা আছে, যেটা আমি বলেই নিলাম, পিকচারটা আবার দেখাই। যে এই তো 0 ডিগ্রি, 0 ডিগ্রি তো বললাম প্রাইম মেরিডিয়ান। এবার সেম ভাবে এটার উল্টো দিকে যে আরেকটা আছে না, এটাকে বলে ডেট লাইন, এটাকে বলে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা জিগজ্যাগ, এটা সোজা না, এটা এরকম, এটাকে বলে জিগজ্যাগ লাইন, ঠিক আছে। এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে, তো এটা মনে রাখার চেষ্টা করবে। দেখি তারপরে কি আছে। হুম হুম হুম
এই কনসেপ্টটা আবার একটু আচ্ছা এটাকে বলে দেবো এখনই, আচ্ছা বলে দিই। বলছে যে ইন্টারন্যাশনাল ডেটলাইন যেটা আমরা বললাম না এখন, বলছে যে এটার পূর্ব দিকে আন্তর্জাতিক রেখা অতিক্রম করলে তুমি একদিন বেড়ে যাবে। তুমি যদি জাপান টু ইউএস, মানে বলছে যে তুমি যদি পূর্ব দিক থেকে উল্টো দিকে ভাবতে হবে, তোমার পূর্ব দিক থেকে যদি তুমি অতিক্রম করো পশ্চিম দিকে, তাহলে কি হবে জানো? এই ডেডলাইনটা ক্রস করার সাথে সাথে একদিন তোমার সময় থেকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আরো কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখো, আমরা নেক্সটের দিকে যাচ্ছি। এটাই আশা করি একটু টাফ হলেও একটু ট্রাই করো, 2-3 বার দেখো, ইজিলি বুঝে যাবে জিনিসটা। হ্যাঁ, আর স্কিপ করার চেষ্টা করবে না, যে বলে যে এটা বাদে আমি বাকি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেবো, সম্ভব না। কারণ পরে বুঝতে পারবে যে এই প্রতিটা লাইন, প্রতিটা এক্সপ্লেনেশন কিভাবে, যে আপকামিং যে জিওগ্রাফি পার্টটা আছে সেগুলো বোঝার জন্য খুবই বেস আর খুবই ইম্পর্টেন্ট। এগুলো স্কিপ করা অসম্ভব, আর করতেই পারবে না। ঠিক আছে, এবার যাই দেখি কি আছে আর। এগুলো তো পড়লামই। তারপর আছে সমরেখা। দেখি, মোটামুটি শেষ আমাদের ভিডিও, আর বেশিক্ষণ নেই। ঠিক আছে, এই জায়গাটা একটু এক্সপ্লেন করে দিই। এটা হলো তোমার সমকাল রেখা, আর একটা হলো মহাবৃত্ত গ্রেট সার্কেল। এবার আইসোক্রোন একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সমান সময় পরিক্রমণ দূরত্ব বিন্দু গুলিকে যুক্তকারী কাল্পনিক রেখা, যেটাকে বলে কি আইসোক্রোন। আরেকটা হলো মহাবৃত্ত, একটি গোলকের উপর অঙ্কন করা সম্ভাব্য সবচেয়ে বড় যে বৃত্ত, মহাবৃত্ত। বৃত্তকে মহাবৃত্ত বলে। এটি পৃথিবীর দুটি গোলার্ধকে দুই ভাগে ভাগ করে। যদি বলি যেমন আছে আমাদের একটা আছে ইকুয়েটার আর একটা আছে প্রাইম মেরিডিয়ান। ইকুয়েটারটা আমরা নর্থ নর্থ না, ইস্ট এন্ড ওয়েস্ট হেমিস্ফিয়ারে, মানে পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। আর যদি ইয়ার কথা বলি, মানে কি প্রাইম মেরিডিয়ানের কথা বলি, দেখো আবার বলছি, এটা আর এটা প্লাস করে দিই। এবার এই যে লাইনটা, এটা তো আমাদের 0 ডিগ্রি, এটার উপরে কি নর্থ হেমিস্ফিয়ার আর সাউথ হেমিস্ফিয়ার, আর এটার এদিকে হলো তোমার ওয়েস্ট হেমিস্ফিয়ার, আর এটা হলো ইস্ট হেমিস্ফিয়ার। এটার কথাই এখানে বলা হয়েছে। এর মধ্যে যে এই যে লাইনগুলো, মিডলের লাইনগুলো, এগুলো কিন্তু গ্রেট সার্কেল, সব থেকে বড় বড় বৃত্ত। বুঝা গেল? এগুলোই কথাই বলা হয়েছে বারবার। মেইন কনসেপচুয়াল জিনিস আমরা পরে নিয়েছি। এবার আরেকটা জিনিস, কনসেপ্টুয়াল জিনিস পরে নিয়েছি বললেই হবে না, আরেকটা জিনিস, সেটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। যে দাঁড়াও একটু, একটা হলো সোলিস্টিক আর ইকুইনক্স, বিষুব, আর এটা বলে আনায়ন্ত। এবার দেখো, বছরে 2বার এমন ঘটনা ঘটে যখন সূর্য আকাশে তার সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, যার ফলে বছরের দীর্ঘতম ও ক্ষুদ্রতম দিন হয়। এবার এই জিনিসটার মানে কি? তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, আমরা পড়েওছি ছোটবেলায় অনেকবার, যে একটা সময় দেখা যায় শীতকালে রাতের দৈর্ঘ্যটা অনেক কমে যায়, কিন্তু দিনের দৈর্ঘ্যটা কি তোমার, সরি, শীতকালে দিনের দৈর্ঘ্যটা কমে যায় কিন্তু রাতের দৈর্ঘ্যটা দেখবে রাত অনেক বড়, দিন অনেক ছোট, 5টা না বা 4টা না বাজতে দেখবে রাত হয়ে যাচ্ছে, আর সকালও হচ্ছে দেরিতে। সো এগুলো কেন হচ্ছে, এগুলো আমরা পরে পড়বো, আজকের ভিডিওতে এতগুলো পড়া সম্ভব হবে না। সো একটা জিনিস আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। সামার সলিস্টিল বলতে বলায় যে যেখানে দিন ও রাতের দৈর্ঘ্য, মানে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন এবং যে ক্ষুদ্রতম রাত। এবার আমরা যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলি, শুধু টাইমগুলো মনে রাখো, এগুলো তো একটু কনসেপচুয়াল, তারপর একটু মনে রাখার চেষ্টা করো যে কোন সময় গ্রীষ্মকালে দেখবে যে সব থেকে উত্তর গোলার্ধে কবে দেখা যায়, 21শে জুন তুমি দেখবে উত্তর গোলার্ধে সব থেকে দিনটা থাকবে কি আহ, তোমার দীর্ঘতম দিন, দিনটা থাকবে দীর্ঘ আর রাতটা থাকবে ছোট। কবে এটা? 21শে জুন। আর শীতের সময় দেখা যাবে যে উত্তর গোলার্ধে কি সব থেকে ছোট একটা দিন থাকবে আর দীর্ঘতম রাত থাকবে তোমার কবে, 22শে ডিসেম্বর। মনে থাকবে। আর আরেকটা হলো যে, দাঁড়াও, এ, এবার সূর্যের অবস্থান, সূর্য কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার, যেটা আমি গ্লোবের মধ্যে এখন দেখিয়েছিলাম, উলম্ব ভাবে পড়ে। আর সূর্য মকর রেখা অর্থাৎ টপিক অফ ক্যান্সারের উপর উলম্ব ভাবে পড়ে, যার কারণে এই যে তোমরা উইন্টার সলিস্টিল আর এটা হলো সামার সলিস্টিল, দুটোটাই আমরা দেখতে পাই। তাহলে প্রথম দেখো, ডাইরেক্ট যদি কোশ্চেনটা বলি, পরীক্ষার ভিতরে কিরকম কোশ্চেনটা আসবে, আসবে যে গ্রীষ্ম আনায়ন্ত মানে সামার সলিস্টিল কবে দেখা যায়, শুধু তারিখটা আসবে কবে, 21শে জুন। এটার কারণটা এখানে হলো, রিজনটা দেওয়া আছে। রিজনটা এখন এক্সপ্লেন করতে গেলে আরো বিশাল একটা জিনিস, সেটা আমরা পরে আপকামিং ভিডিওতে বলবো। তুমি জাস্ট এখন এটা মনে রাখো যে সামার সলিস্টিল বলতে কি, যেখানে দিনটা সব থেকে বড় থাকবে আর রাতটা ছোট থাকবে। এবার এটা কবে হয়? এটা হয় 21শে জুন।
আর যেটাকে বলে গ্রীষ্ম অনায়ন্ত বা সামার সলিস্টিক। আর যদি বলে যে উল্টো কেসটা কখন হয়, উত্তরগুলোতে ক্ষুদ্রতম দিন থাকে আর দীর্ঘতম রাত থাকে, সেটা ডিসেম্বর, 22শে ডিসেম্বর। ঠিক আছে, এবার আজকে থেকে যখনই তুমি ঘুমোবে রাত্রে, যেদিন 22 ডিসেম্বর আসবে সেদিন মাথায় তোমার আনতে হবে যে উইন্টারের এটা সামার সলিস্টিল। আজকের দিনটা হলো এমন একটা দিন যেখানে রাতটা সব থেকে বড় আর দিনটা সব থেকে ছোট হবে। সেম কেস তুমি এটাও বলতে পারো যে 21শে যখন জুন আসবে, দেখবে দিনটা অনেক বড় থাকবে আর রাত্রটা সব থেকে ছোট থাকবে। আর এগুলো হলো রিজন, এগুলো এগুলো আমি পরে এক্সপ্লেন করে দেবো, আপাতত এই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে, এটা হলো আমরা সলিস্টিক যে জিনিসটা সেটা বললাম সলিস্টিক। এবার পড়বে ইকুইনক্স। ইকুইনক্স জিনিসটা কি? ইকুইনক্স হলো বিষুব। ইকুইনক্স বা বিষুব হলো এমন একটা সময় যখন আকাশে, আচ্ছা এটা না বলে ডাইরেক্ট আমি এখানে চলে যাই, যে মহাবিষুব আর এটা হলো জলবিষুব। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, মানে এটা এমন একটা সময় যেখানে একদম টোটাল সমান দিন সমান রাত, না ছোট না বড়। এমন বছরে দুইবার হয়, একবার হয় 21শে মার্চ আর হলো 23শে সেপ্টেম্বর। যদি পরীক্ষায় আসে স্প্রিং ইকুইনক্স, মানে যে বসন্তকালে যে বিষুব, মানে যখন দিন ও রাতের দৈর্ঘ্য একদম সমান থাকবে, কেউ বড় না কেউ ছোট না, রাতও ছোট না দিনও বড়, এরকম সিস্টেম নেই। এটা তো আমরা আগেই পড়ে নিয়েছি কোন সময় দিন বড় রাত ছোট, ডেট গুলো একটু দেখে নেবে। এবার আমাদের কেসে দুইটা এমন কেস হয় যেখানে সূর্য একবার শীতকালে একবার বসন্তকালে দেখবে হয় যে তোমার দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়। একটা হলো 21শে মার্চ আর একটা হলো 23শে সেপ্টেম্বর। এই দুইটা ডেটে দিন এবং রাতের দৈর্ঘ্য একদম সমান থাকে, যেটাকে বলে ইকুইনক্স বা বিষুব। আই হোপ জিনিসগুলো ক্লিয়ার। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি যখন পিডিএফটা তৈরি করেছিলাম তুমি বিশ্বাস করবে, আমি যখন স্ক্রোল করছিলাম আমি এটা তো ছোট টপিক, এটা তো 10 মিনিট 20 মিনিটে আমার এক্সপ্লেনেশন হয়ে যাবে, আর একটু জিনিস কভার করা দরকার। কিন্তু যে মাত্র আমি এক্সপ্লেন করতে বসলাম, এখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো নিজের মতো ভাবলে হবে না, যেহেতু এটা এক্সপ্লেনেশন পারপাসে ভিডিওটা তৈরি, আমাকে এভরি অ্যাঙ্গেল একটু ভালো করে বেশি বেশি এক্সপ্লেন করতে হবে, রিপিট করতে হবে। সো এখন দেখছি যে ভিডিওটার লেন্থ মোটামুটি বেশি হয়ে গেছে। বাট আমি মনে করি এমসিকিউ তো অ্যাপ্লিকেশন, কত এমসিকিউ দেখবে, হচ্ছে ভালো বিল্ড করো, কনসেপ্ট বিল্ড করো, দেন অটোমেটিকলি এমসিকিউ তো সলভ হয়ে যাবে, কিন্তু বিল্ড করতে হবে। সো কেমন হয়েছে, মধ্যে মধ্যে একটু ইন্টারাপশন হয়েছে, কারণ এত দীর্ঘ সময়ে ইন্টারাপশন ছাড়া ভিডিও কমপ্লিট করা আসলেই টাফ। এখানে মা ডাকছে, অনেক সময় ফোন আসছে, আমার ছোট বোন আসছে, দরজায় শব্দ হচ্ছে, এক্সট্রা শব্দ হলে এগুলো কম্পিউটার ক্যাপচার করে নিচ্ছে। সো মাঝে মধ্যে আমি একটু বন্ধ করে করে গিয়েছিলাম, সো ওই জায়গাটা একটু স্কিপ করে করে মিলিয়ে ভিডিওটা দেখে নেবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রেসপন্স পেয়ে আমি চেষ্টা করব নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিওগ্রাফির, আমি সেই ভিডিও আনার চেষ্টা করবো। আজকের জন্য এতটুকুই। প্রিপারেশন চালিয়ে যাও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।